হতেও পারে, নাও হতে পারে। আমি দিয়ে দিচ্ছি কি কি HTML ট্যাগগুলো আপনাদের জানতে হবে। কাইন্ডলি কেউ যদি না পারেন আমাকে বলবেন। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো সবাই একটু বেসিক জিনিস। ব্র্যাক, অ্যাঙ্কর ট্যাগস, অ্যাঙ্কর ট্যাগস লাগবে। ট্যাগ লাগবে, এই ট্যাগগুলো আপনারা জানা থাকতে হবে। এই জিনিসগুলো বোল্ড ট্যাগটা যে কোনো জিনিস, যে কোনো লেখাকে বোল্ড করতে গেলে ধরুন আমি একটা লেখা লিখলাম, লেখার নাম দেওয়া হয়, এটাকে আমি বোল্ড করতে চাচ্ছি। বোল্ড করতে চাইলে তো প্রথমেই সামনে একটা বোল্ড ট্যাগ দিতে হবে। আমি তাও একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি, যারা জানেন না বা বলছেন না যে কোনো কারণে, তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। সামনে একটা বোল্ড ট্যাগ, সামনে একটা বি ট্যাগ দিতে হবে। বোল্ডের ট্যাগটাকে বলা হয় এরকম। আমি যে লেখাটাকে বোল্ড করতে চাই, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, দেখুন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন ভালো হবে। আমরা প্র্যাকটিক্যাল এটাকে আমরা কেটে দিচ্ছি, শুধু আমরা কেটে দিচ্ছি, এটা এখন ব্ল্যাঙ্ক থাকবে। আগে পরে কিছু কোডিং থাকে, সেগুলো আপনাদের এখন না জানলেও চলবে। জানতে হবে বোর্ড কিভাবে করে। এই ট্যাগটাকে আমরা কপি করলাম, করে যদি এখানে দিই তাহলে দেখবেন এই ডেমো লেখাটা বোর্ড আকারে চলে আসছে। বোর্ড আকারে চলে আসছে না? আমি চাচ্ছি এটাকে ইটালিক একটু পাকানো, এটা একটু জুম করছি, তাহলে আপনার একটু ভালো দেখতে পাবেন। এখন দেখতেছি ভালোভাবে? জি ভাই, এখন ভালোভাবে দেখা যাচ্ছে। আমি ইটালিক করতে চাইলে শুধু বোল্ডের জায়গায় বি জায়গায় কি দিতে হবে, আমাকে আই দিতে হবে। ট্যাগটা কিন্তু মনে রাখবেন, শুরুর এবং শেষের ট্যাগের মধ্যে কিভাবে পার্থক্য আছে, স্ল্যাশের পার্থক্য আছে। বুঝলাম, দেখেন এটা বাঁকা হয়ে গেছে। আমি কিন্তু বি তুলে দিচ্ছি, বিটা বোল্ড চলে গেছে। এখন যদি বোল্ড ইটালিক দুটো একসাথে করতে চাই তাহলে কি করতে হবে? কি ট্যাগটা এখানে দিতে হবে, বিটাও দিতে হবে, আবার এখানে বিটা শেষও করতে হবে। এটা একসাথে সম্ভব, এটা মনে করিয়েন না যে একটা সম্ভব, দুটো একসাথে সম্ভব। দেখছেন এটা ইটালিক হয়ে যে বোল্ড হয়েছে। এটা যদি আমি এটাকে আন্ডারলাইনও করতে চাই তাহলে কি করতে হবে, এখানে একটা ইউ দিতে হবে, একদম খুব ইজিয়েস্ট প্রসেস। এবং এটা শেষে গিয়ে একটা ইউ দিতে হবে। এমন করবেন না, আবার ইউ একটা এখানে দিচ্ছেন আরেকটা এখানে দিলে হবে না। এর মধ্যে দেখেন কিছু সীমা থেকে আছে, এর মধ্যে এটা, এটার মধ্যে এটা, এটার মধ্যে এটা থাকতে হবে। দেখেন ইউ একটা লাস্টে দিলে এটা কিন্তু আসলে প্রপারলি ওয়ার্ক করবে। ইউ দিলে এটা এখন আন্ডারলাইন হয়ে যাবে, বুঝছেন? আর যদি আমরা এই দুটা বাদ দিতে চাই, শুধু আন্ডারলাইনটা রাখতে চাই, তাহলে এখানে এই দুটা বাদ দিয়ে দেবো, এটা বাদ দিয়ে দেবো, আমি শুধু আন্ডারলাইন রাখতে চেক করতে আন্ডারলাইন যাচ্ছে। তো আপনার দ্রুত ক্লিয়ার হয়েছে? জি ভাই, খুবই ইজিয়েস্ট, যদি কোনো আদালত থাকে জানতে হবে। এরপর হচ্ছে ব্রেক জিনিসটা কি। ধরুন আমরা এখানে একটা কথা লিখলাম, আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারা নিই, ধরো আমরা কথা লিখি, আন্তর্জাতিক কথা লিখি, আন্তর্জাতিক থেকে আমরা কোনো একটা কথা লিখে নিয়ে আসতে পারি। আমরা একটা ডেমো কন্টেন্ট নিয়ে আসি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আন্তর্জাতিক আমার কাছে আছে হিসেবে মনে হতে পারে। আমার প্রয়োজন হবে, এটা আমার পুরোটা আমার প্রয়োজন হবে। আর একটা জিনিস হেডিং দরকার, আমার হেডিংটা আমি বলতে ভুলে গেছি, হেডিংটা আমার দরকার। ধরুন আমি এটা এখানে দিলাম, দিলাম তো আমি রান দিলাম, ছোট করে দিলাম। দেখেন প্রথমে কিন্তু এই জিনিসটা কিন্তু শো করছে না, এই জিনিসটা কিন্তু একসাথে চলে আসছে। এই জিনিসটা তো অবশ্যই হেডিং হবে, আপনারা জানেন একটা ওয়েবসাইটে কিন্তু 6টা হেডিং আছে, কন্টেন্ট থেকে 6টা হেডিং থাকে। হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত, যেটা একটা কন্টেন্টের টাইটেল হবে। টাইটেল যেমন এই কন্টেন্টের এই পেজটার টাইটেল হচ্ছে লোয়ার অ্যাকশন, এটা হচ্ছে টাইটেল, আর এটাকে বলা হবে হেডিং 1। এরপরে একটু ছোট লেখা হচ্ছে এটা, এটা হেডিং 2, এর চেয়ে আর ছোট হলে হেডিং 3, এভাবে করে হেডিং 12। আমরা যদি এটাকে একটা হেডিং দিতে চাই তাহলে আমাদের যে কাজটুকু করতে হবে, এই অঙ্কটার আগে গিয়ে একটা এস ট্যাগ দিতে হবে। ধরুন আমি এখানে 8
1 দিলাম ফর এক্সাম্পল আমি H1 টা এখানে শেষ করব H1 টা আমি এখানে শেষ করব তাহলে একটু খেয়াল করেন এটা কিন্তু সেপারেট হয়ে গেছে এবং এটা আমার জুমের কারণে বেশি বড় মনে হচ্ছে দেখেন এটা কিন্তু আলাদা সেপারেট হয়ে গেছে আসলে লেখাটা এত বড় তো আসলে হবে না আর একটু ছোট হবে তুলনামূলক H1 তো শুধু টাইটেলেই হয় আমি এখানে H2 দিয়ে দিলাম সরি H2 দিয়ে দিলাম যেন দেখতে ভালো লাগে H2 দিয়ে যখন আমরা রান দেবো তখন আমার একটু ছোট হয়ে গেছে অনেকে আছেন নিয়ম শৃঙ্খলা সব ভুলে গেছেন আপনারা অনেকে আছেন যে আপনারা দেখতে ক্লাসে জয়েন করতেছেন পরে এই যে আলোচনাটুকু আমি করে ফেলবো আপনি যদি দেরিতে আসেন তাহলে আমাকে সেই রিলেটেড কোনো কোয়েশ্চেন করবেন না অনেকে আছেন যে দেরিতে আসেন পরে আমাকে বলেন যে আমি তো বুঝি নাই দেরিতে আসি তো আমি আপনার কোয়েশ্চেনের আনসার করবো না এটা আগে থেকে মনে রাখবেন এই অংশটুকুকে একটা প্যারার মধ্যে রাখতে হয় প্যারাটা একটা কিভাবে দিতে হয় সামনে একটা পেয়ে দিতে হয় এবং যেখানে আমি শেষ করবো প্যারাটুকু অ্যানাউন্স করবো এখানে একটা আলাদা প্যারা আমাকে শেষ করতে হবে বা দেখেন অনেক সময় আর্টিকেল পড়তে গিয়ে প্যারা দেখি না এটা কিন্তু একটা প্যারা হয়ে গেছে এটা আলাদা একটা প্যারা এমনও হতে পারে কোনো একটা জায়গায় আপনি একটা এন্টার দিতে যাচ্ছেন ধর আমি এখানে নিচে একটা এন্টার দিচ্ছি আমি এন্টার দিয়ে নিচে নামা দিলাম আমি রান দিলাম এটার মধ্যে কোনো প্রভাব পড়ছে দেখছেন সে যে আমরা যদি এরকম ওয়ার্ডের মধ্যে কাজ করি ওয়ার্ডের মধ্যে কাজ করলে কিন্তু ইম্প্যাক্ট গুলো এখানে পড়বে না এখানে ইম্প্যাক্ট চলতে হলে কি করতে হবে একটা আমি যে একটু আগে বললাম একটা ব্র্যাক ট্যাগ আছে তাকে একটা ব্র্যাক করতে হবে ব্র্যাক মানে এন্টার ধরে নেন ব্র্যাক ট্যাগ কিভাবে করে শেষে এসে বিয়ার করবেন বিয়ার দিয়ে এবার উপরে ক্লোজ করবে আপনি চাইলে এর আগে থেকে দিতে পারেন দিতেও পারেন নাও দিতে পারেন না দিলেও কাজ করবে দিলেও কাজ করবে এখন এন্টার কাজ করছে না দেখেন আমি যেটাকে একদম লাগাই দিই একসাথে একসাথে করে দিই দেখেন তাও কিন্তু এটা এরকমই থাকে সে কিন্তু কে কার সাথে লাগানো আছে এটা তাদের কাছে এক না একটা হচ্ছে কি করে এখানে একটা এন্টার করছে দেখুন এখান থেকে ডিভাইড হয়ে গেছে আমি যদি চাচ্ছি এখান থেকে আরো একটা ব্রেক করে দেবো চলে আসছে না আপনি যতবার বাড়াবেন প্রতিবার একটা একটা করে এন্টার করে যাবেন এটুকু বুঝতে পারছেন এটাতে তো ব্যাকস্ল্যাশ দিতে হয়নি পরেরটা না আমি তো বললামই এটা দিতেও হতে পারে না এটাকে 3 ভাবে লেখা যায় এভাবেও লিখতে পারবেন আপনি দিয়ে এভাবেও লিখতে পারবেন কাজ করছে না HTML অনেকগুলো ভার্সন আছে তো কোনো ভার্সনে কাজ করে কোনো ভার্সনে কাজ করে না এটাতে কাজ করছে না এটা তিনটা 3 ভাবে দিতে না কিন্তু সেখানে কোনো ভুল নাই HTML 5 এর মধ্যে আপনি তিনটা ইউজ করতে পারেন তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে প্রথমটা প্রথম যেটা লিখছেন সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে এটা এগুলোকে বলা হয় সিঙ্গেল ট্যাগ কিন্তু শেষ করে দিতে হবে স্ট্যান্ডার্ড হচ্ছে তার মানে এই নয় যে বাকিগুলো ভুল এটা বলছি না এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তাহলে একটা বাকি ফিল আপ হয়ে যাবে এটা তো বুঝতে পারছেন ক্লিয়ার হচ্ছে আমার কথাটা জি জি ভাই ওকে আসলে এবার অ্যাঙ্কর টেক্সট বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি ধরুন আমি এখানে একটা কথা লিখলাম যে ফর এক্সাম্পল আরেকটা ব্র্যাক দিই তাহলে দেখতে সুবিধা হবে এটা আমার উত্তর দিতে হবে আরেকটা ব্র্যাক দিয়ে ফর এক্সাম্পল আমার সময় লেখা থাকে রিড মোর লিখে আমি একটা লিখলাম যে এখানে হাইপার হবে না আবার লিঙ্কটা আমি দেখাবো যে কোনো হাইপারলিংক যে কোনো জায়গায় পাঠানো যায় জাস্ট আমি একটু আলাদা করে দেখাবো আমি এখানে একটা রান দিয়ে দেখেন এখানে কিন্তু একটা ইয়ে করছি এটা কিন্তু এখন একসাথে হয়ে গেছে তাই না এটা একটা ডিফারেন্ট সেপারেট করা দরকার না কারণ এটাকে আমি সেপারেট কিভাবে করতে পারি সেপারেট করতে পারি ব্র্যাক দিয়ে সেপারেট করতে পারি তাই না ব্র্যাক দিয়ে সেপারেট করতে পারি সেপারেট হয়ে গেছে যেটা ব্র্যাক দিয়ে সেপারেট করে ফেলতে পারি অথবা আমি চাইলে কিন্তু এটাকেও একটা প্যারা লঞ্চ করে দিতে পারি এটাকে যদি আমি একটা পি শুরু করে দিই এখানে যদি আমি একটা পি শুরু করে দিই সেক্ষেত্রে আমি ব্র্যাক গুলো না দিলেও আমার চলবে এটা আলাদা হয়ে গেছে কিন্তু ব্র্যাক গুলো না দেওয়ার কারণে আমি এখানে কি করবো আরেকটা প্যারা শুরু করে দিই প্যারা শুরু করে দিলে হয় পুরোনো প্যারাটা অটোমেটিক হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনাকে আর কষ্ট করতে হবে
সেপারেট হয়ে গেছে। এখানে আর ব্রেকগুলো আমার তো দরকার নেই, যেহেতু প্যারা শুরু করে দিছি, প্যারার কারণে অটোমেটিক ব্রেক করে যাবে, ঠিক আছে? এটা একটা নির্দিষ্ট একটু বুঝাতে একটু এখানে আনতে দিন। আপনি একটা অনেক সময় আমি প্রথমে বলেছিলাম প্যারাগ্রাফ শুরু করতে শেষ করতে হয়, তো দেখেন আরেকটা রুলসও আছে। একটা প্যারাগ্রাফ শুরু করেছেন, এটা শেষ করে নেয়, সমস্যা নাই। আরেকটা প্যারাগ্রাফ শুরু করলে এটা অটোমেটিক শেষ হয়ে যাবে, এটা অটোমেটিকলি শেষ হয়ে যাবে। আপনাকে শেষ করে বলতে হবে না যে আমার প্যারাগ্রাফটা এখানে শেষ। নতুন প্যারাগ্রাফ শুরু করা মানে পুরোনো প্যারাগ্রাফ অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এটুকু বুঝতে পারছেন? এবার আসলে এটাকে আমি অ্যাঙ্কর টেক্সট কিভাবে করব। এটাকে অ্যাঙ্কর টেক্সট করার জন্য যে রুলসটা আছে, আমি এখান থেকে এগুলো একটু কমাই ফেলি। আমি এই কোডটা এখান থেকে নোটপ্যাড থেকে দেখাই, নোটপ্যাড থেকে করে এখানে দেবো, ঠিক আছে? ধরুন এই লেখাটার নিচে আমি কি করবো, এই লেখাটার নিচে আমি অ্যাঙ্কর টেক্সটটা করবো, ঠিক আছে? তাহলে যে লেখাটার নিচে আমি অ্যাঙ্কর টেক্সট করবো, সেই লেখাটাকে একটা অ্যাঙ্করের মধ্যে রাখতে হবে। আর অ্যাঙ্করের ট্যাগটা হচ্ছে, ধরুন আমি এটাকে কাট করে নিলাম, অ্যাঙ্করের ট্যাগটা হচ্ছে দিয়ে শুরু এবং দিয়ে শেষ, এবং দুইটা এর মাঝখানে আমরা যেটাকে অ্যাঙ্কর করবো সেটাকে রাখতে হবে। আপনি এভাবেও আমি কাট করে নিয়ে এভাবে করলাম, এটাও হবে। অথবা আপনি এর আগে একটা অ্যাঙ্কর বসাই দিলেন, পরে একটা অ্যাঙ্কর বসাই দিলেন, এভাবেও হবে। এবার বসিয়ে প্রথম অ্যাটার পরে সেটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে দেখতে হবে এইচ আর ই এফ, এটা মিনিং হচ্ছে, এইচ এর মিনিং হচ্ছে হাইপার, আর আর ই এফ এর মিনিং হচ্ছে রেফারেন্স। পুরোটার মিনিংটা হচ্ছে কি, পুরোটার মিনিং কি দাঁড়াচ্ছে? হাইপার রেফারেন্স। থ্যাংক ইউ। হাইপার রেফারেন্স, পুরোটা মিনিং হচ্ছে হাইপার রেফারেন্স। এবার ইকুয়াল দেবেন, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দেবেন, ডাবল কোটেশনের মাঝখানে ডাবল কোটেশন এটা হবে, হ্যাঁ? আবার অনেকে ডাবল কোটেশন দিতে বলে এভাবে দেন, এভাবে দিলে কিন্তু কাজ করবে না, টোটালি কাজ করবে না, অনেকে এভাবে দেন। সরি, এটা একটা কোটেশন হবে না, আলোচনার সময় আমি একদম আমার কিবোর্ড থেকে আমি আসতেছে না। আপনারা কোটেশনগুলো এভাবে এই কোটেশনটাই দিবেন, মনে রাখবেন এরকম কোটেশন, কমার মতো জন্য কোটেশন যেটা সেটা না থাকে। এটা আপনি এখানে যে অ্যাড্রেসটা দিবেন, ধরুন আমি এখানে দিয়ে দিলাম কি www.google.com, এটা দিলাম অ্যাড্রেস হিসেবে, ঠিক আছে? কারণ আমাদের কাজটা শেষ। দেখুন আমি এটাকে লেখাটাকে গিয়ে ওই জায়গায় রিপ্লেস করে দিই, যাতে করে আমি এটা প্র্যাকটিক্যালি দেখতে পাই। আমি এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার রান দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু একটা কি পড়ে গেছে, মার্ক করে, যেটার উপরে এখন একটা আঙ্গুলের মধ্যে চিহ্ন চলে আসছে, যেটা ক্লিকেবল হয়ে গেছে। এখন আমি যখন ক্লিক করি তাহলে এখন কোথায় চলে যাচ্ছে, আমার বুঝতে আমার ঠিক বসানো হয়নি, এইচ আর এফ ডাবল কোটেশন, এইচ আর এফ ডাবল কোটেশন www.google.com। সেটা ঠিক আছে, ইয়েস করুন ডাবল কোটেশন, ওয়েবসাইটের নামটা পুরো দিতে হবে। পুরো বলতে আমার কিভাবে বুঝবো ওয়েবসাইটের নামটা পুরো গিয়েছে, এটা কপি করবেন, এটা কপি করে ওয়েবসাইটের নামটা এখানে দেখলেই বুঝবেন যে কিভাবে দিতে হবে, বুঝতেছেন? এই ফরম্যাটে দিতে হবে, আদারওয়াইজ নিচ্ছেন। এখানে যে প্রত্যেকটা ওয়েবসাইটে যাবেন, গিয়ে ওই লিঙ্কটা কপি করে নেবেন, যে ফরম্যাটে থাকবে সেই ফরম্যাটটা এখানে জাস্ট রিপ্লেস করে দেবেন। এখানে আপনার ওয়েবসাইটের নামটা হবে, আমি জাস্ট এখানে লিখলাম কি ওয়েবসাইট ভিউ, আমি যেটা লিখলাম যাতে করে এই যে ইয়াটার মধ্যে ওয়েবসাইটের ইউআরএল দেবেন। এখন ধরুন আমার এই যে ইন্ডাস্ট্রি কথাটার উপর ইয়াহু দিতে হবে, ইয়াহু লিঙ্কটা দিতে হবে। তাহলে আমরা কি করবো, ইন্ডাস্ট্রির আগে একটা অ্যাঙ্কর দিলাম, ইন্ডাস্ট্রির যতটুকু আমি এটাকে লিঙ্ক আপ করবো অতটুকুর পরে গিয়ে আমরা এটা কি দিলাম, আমরা এটাকে আমরা একটা অ্যাঙ্কর দিলাম, অ্যাঙ্কর দিয়ে প্রথম অ্যাঙ্করটার পরে এসে স্পেস দিয়ে এইচ আর ই এফ ইকুয়াল ডাবল কোটেশন দেবো, ডাবল কোটেশন দিয়ে মাত্রা লিখবো https www.yahoo.com। এবার যদি আমরা এখানে রান দিই তাহলে দেখুন ইন্ডাস্ট্রির উপরে কিন্তু একটা ব্যাকলিং হয়ে গেছে নিচে। আমরা যখন এটাকে ক্লিক করি এখানে শো করছে না, আমি আবার রান দিচ্ছি, দেখেন শো করবে, যেহেতু এখানে প্রিভিউ অন্য ওয়েবসাইট প্রিভিউ করে না। এটা কিন্তু yahoo.com আমাকে নিয়ে আসছে। বিষয়টা বুঝতে পারছেন? অ্যাঙ্কর টেক্সটের বিষয়টা ক্লিয়ার? অ্যাঙ্কর টেক্সটের বিষয়টা ক্লিয়ার কিনা? জি 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 ভাই। অ্যাঙ্কর টেক্সটের বিষয়টা ক্লিয়ার হলে অ্যাঙ্কর টেক্সটের পর আছে যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, তাই না? কিন্তু প্যারাগ্রাফ আগেই বলে দিচ্ছি যে আমাদের ঝামেলা নেই।
এখানে আমি তিনটা বিষয় একটু বলে নেবো, আপনাকে একটু ভালো করে জানতে হবে। একটা সাইটের অনেকগুলো কিন্তু আসলে তাকে অনেক নামে মানুষ চিনতে পারে। একটা সাইটকে মানুষ বলতে পারে প্রিভিএন বলতে পারে, একটা সাইটকে বলা হতে পারে প্রিমিয়াম সাইট, একটা সাইটকে আমরা বলতে পারি যে পাবলিক সাইট, ওপেন সাইট। এটার অনেকগুলো নাম থাকতে পারে। আমরা শুধুমাত্র একটা ওয়েবসাইটকে বলে ফেলি যে ওয়েবসাইট, এভাবে বললে হবে না। একটা ওয়েবসাইটকে অনেক নামেই কিন্তু একটা ওয়েবসাইট পরিচিত হতে পারে। তো প্রথমে আমরা এটা নিয়ে একটু জানবো, কারণ আমরা যখন গেস্ট পোস্টিং করতে যাব তখন যেন আমাদের কোনো কনফিউশন না থাকে। কারণ সেই ব্যক্তিগুলো আসলে কাজ পায় না যারা কিন্তু একটা কনফিউশন নিয়ে, ধরুন আপনি মার্কেট প্লেসে আমি বললাম যে গেস্ট পোস্টিং এর উপর ক্লিক করেন, আপনি গেস্ট পোস্টিং এর উপর ক্লিক করতে চলে গেলেন, যে আপনাদের সিআরদের যদি কোনো প্রবলেম না থাকে আমি ক্লাস লিঙ্কটা অফ করে দিচ্ছি, আপনাদের কোনো প্রবলেম নাই। আপনাদেরকে কেউ কি ইনফর্ম করছে যে আজকে ক্লাসে দেরিতে আসবে আপনাদের গ্রুপে? আপনাদের গ্রুপে কি কেউ কি ইনফর্ম করেছিল যে দেরিতে আসবেন উনি? জি না, ধন্যবাদ। যদি কেউ ইনফর্ম না করে থাকে আমি তাহলে ক্লাস লিঙ্কটা অফ করে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে ওই স্টুডেন্টটা আজকে আসলেও খুব একটা ভালো বুঝতে পারবেন, উনি কনফিউজ থাকবেন যে এই বিষয়গুলো যে আলোচনাগুলো না করেন, আমি যখন আলোচনা করতে যাবো আমি যখন অ্যাঙ্কর টেক করবো, উনি আমাকে প্রশ্ন করবেন, মাল্টি প্রশ্ন করবেন যে এটা কিভাবে করবেন, তখন এটা আপনাদের সময় ওয়েস্ট হবে। আপনারা কিন্তু এই জিনিসটা দেখে ফেলছেন, তাই না? আপনি কারেন্ট ক্ষেত্রে না ভাই, ঠিক আছে, আপনি ইনফর্ম করতে পারেন। এই যে বাহানাটা আমাকে দিচ্ছেন সেটা যদি বাইরকে দেন, বাইরে আপনাকে রিজেক্ট করে দেবে। ফ্রিল্যান্সার আমরা বাহানা দিই, আপনাকে ম্যানেজ করতে পারবেন, মোবাইল থেকে আসুন ম্যানেজ করেন, ক্লাসে থাকেন, তো বাহানা করা যাবে না। এখন যদি একটা বাইর বলতো 10 মিনিটের মধ্যে কাজটা করে দিতে হবে, তখন করতেন কি আপনি? আর নিজের কারণ না থাকলে দেন, কারণ আছে সেখানে চলে যান, ল্যাপটপ নেন, মোবাইল নেন, জাস্ট বাহানা না করলে আমার মনে হয় ক্লাস দিন তো অফ করে। আপনার অফিসিয়াল লোক ছাড়া আমি কাউকে অ্যালাউ করবো না। কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে গেল। এবার একটা কথা ছিল, জি বলেন। আমি তো এখন এখানে ক্লাসে আছি, হুট আমার ইলেকট্রিসিটি চলে গেল বা ডিভাইস অফ হয়ে গেল, সেক্ষেত্রে আমি আবার রিজয়েন গেলেন। যারা একবার জয়েন করে ফেলছে আমি প্রথম দিনে বলেছিলাম আপনি 12 ঘন্টার মধ্যে যদি আবার জয়েন করতে চান আপনার কোনো পারমিশন লাগবে না। ওকে, ঠিক আছে স্যার। তো আমরা প্রথমে টিবিএন থেকে শুরু করি, কারণ এই জিনিসগুলো যদি আমরা কনফিউশন নিয়ে কাজ করতে যাই, আমি ভালোভাবে না জানি জিনিসটা কি, আমি তখন আমার পক্ষে কাজ করা পসিবল না। জি নাই আপনার কথা বলছেন আপনি? উনি কি কিছু বলছেন? আবু সাইদ ভাই কিছু বলবেন? টিবিএন মেইন হচ্ছে কি প্রাইভেট ব্লগ। আপনি এমন অনেক ফ্রিল্যান্সারই দেখবেন যাদের এক একজনের অনেকগুলো সাইট আছে। ধরুন আমি যদি একটু এক্সাম্পল দিই, ধরুন একজন ফ্রিল্যান্সারের 10টা নিশ 10টা সাইট আছে, তখন বা 10টা নিশের উপর 10টা সাইট, অথবা 10টা মাল্টি নিশ সাইট আছে। মাল্টি নিশ মানে হচ্ছে কি যে সাইটগুলোতে একাধিক বিষয়ে পোস্ট করা যায়, এগুলোকে বলা হয় মাল্টি নিশ। আর নিশ মানে শুধু নিশ মানে হচ্ছে কি যে সাইটগুলোতে শুধুমাত্র এক ধরনের পোস্টই করা যায় তাকে বলা হয় নিশ সাইট। ক্লিয়ার? মাল্টি নিশ আর নিশ ক্লিয়ার কিনা? সেতু ভাই? জি ভাই, জি ভাই। হ্যাঁ, সেতু ক্লাসে আছে, বলেন, দ্রুত বলেন। আপনি আমাকে একটা বড় দেখতে বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনি নিচ সাইড আর মাল্টি সাইড বুঝতে পারেন। ধরুন তার কাছে একটা 10টা মাল্টি সাইড আছে, তখন সে গ্যাস পোস্টিং নিচ্ছে সবার কাছ থেকে। তো
ধরুন আমি এজ এ ব্যক্তি হিসেবে তাকে বললাম যে তুমি আমাকে একটা গ্যাস পোস্টিং করে দাও, সে বললো যে আমার কাছে 10টা সাইট আছে, তোমাকে আমি 10টা সাইটে পোস্ট করে দেবো। এগুলো হচ্ছে কি তার প্রাইভেট হবে, পার্সোনাল হবে, সরি পার্সোনাল, কারণ সবগুলো হচ্ছে তার পার্সোনাল সাইট অথবা তার কমিউনিটির সাইট, তখন সে এখানে ইজিলি পোস্ট করে দিতে পারবে। আর এই জিনিসগুলোকে বলা হয় পার্সোনাল ব্লগ হ্যাকার। আমার কাছে 20টা সাইট আছে, আপনি আমাকে পোস্ট করতে বলেন, আমি আমার সাইটগুলোতে আপনাকে প্রমোট করে দিলাম 20টা সাইটের মধ্যে। এগুলো করলে হয় কি দ্রুত র্যাঙ্কিং পাওয়া যায়। তবে গুগল পিবিএন জিনিসটাকে পছন্দ করে না। তাহলে গুগল যতক্ষণ পর্যন্ত বুঝবে যেটা আপনার পিবিএন যদি গুগল বুঝতে পারে, তাহলে গুগল কিন্তু আপনাকে প্রবলেম করবে। তাহলে কিভাবে গুগল থেকে বাঁচা যায়? ধরুন আপনি 10টা সাইট করতে চাচ্ছেন বা আপনার একটা কমিউনিটি মিলে 10টা সাইট করতে চাচ্ছেন, তখন যে কাজটা করবেন, 10টা সাইট কখনো একটা হোস্টিং এ রাখবেন না। 10টা সাইট সবসময় 10টা হোস্ট আলাদা আলাদা ডিফারেন্ট হোস্টিং এ রাখবেন। আর ডিফারেন্ট হোস্টিং যখন হবে তখন ডিফারেন্ট আইপি হবে, আর গুগল এদেরকে ট্র্যাক করে আইপির মাধ্যমে। আইপি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই, বুঝতে পারছেন? ধরুন আপনি একটা অনেক সময় হয় না যে একটা আপনি হোস্টিং কিনলে সেখানে আনলিমিটেড অ্যাড অন সেট করা যায়, এরকম হয় না? দেখছেন না এরকম যে আপনি একটা সাইটে 10টা সাইটে কিন্তু অ্যাড করা যায়? ওই ধরনের হোস্টিং নেবেন না। আপনাকে আলাদা আলাদা যারা আইপি দেবে তাদের হোস্টিং নিয়ে আপনি নেবেন। 10টা সাইটের জন্য 10টা আলাদা আইপি দিতে হবে। সেক্ষেত্রে পিবিএনটা বুঝতে হবে, তখন গুগল এটাকে কি হিসেবে বুঝে নেবে যে না এটা আলাদা আলাদা ব্যক্তির সাইট। যখন কোনো আলাদা আলাদা ব্যক্তির সাইট বোঝাবে তখন সেটা পিবিএন না হয়ে যাবে প্রিমিয়াম সাইট। বুঝতে ধরুন আমার সাইট আছে, আমার সাইটটার মধ্যে 2টা সাইট আছে, আমি 2টা সাইটের জন্য 2টা আইপি আছে, 2টা আলাদা হোস্টিং আছে। আমি 2টা সাইটে আপনাকে পোস্ট করে দিলাম, আমি কিন্তু আপনাকে বললাম যে এটা পিবিএন, আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম যে এটা পিবিএন, আপনি পোস্ট করলেন। কিন্তু আপনি পোস্ট করার আগে কি করে নেবেন? তার কাছ থেকে জেনে নেবেন সাইটের আইপি গুলো কি ডিফারেন্ট কিনা। যখন ডিফারেন্ট হবে তখন বুঝে নেবেন যে এটা প্রিমিয়াম সাইট। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন? জি। যেমন আমি যদি আপনাকে একটা সাইট দেখাই, মনে হয় ওটা ফুড গাইড দিয়ে একটা সাইট আছে, ফুড গাইড না এটা মনে পড়ছে না, সেটা নাম আমার এখন মনে পড়ছে, দেখাতে পারছি না। ফুড গাইড রেসিপি ছাড়া এই টাইপের সাইট আছে। আসলে পাবলিক সাইট জিনিসটা কি আসলে? পাবলিক সাইট মানে হচ্ছে কিছু কিছু সাইট আছে যেখানে কিন্তু পাবলিককে পোস্ট করার পারমিশন দেওয়া থাকে, যে কোনো পাবলিককে। যেমন আমরা আপনাদেরকে সাইট দিয়েছি যেমন লাইভ জার্নালে যে কেউ অ্যাকাউন্ট করে পোস্ট করতে পারবে। লাইভ জার্নাল কি হয়ে গেল? একটা পাবলিক সাইট। আবার কিছু কিছু সাইট আছে যাদেরকে বলা হয় ওপেন সাইট, এখানে অ্যাকাউন্টই করতে হয় না, যাবেন হোম পেজের মধ্যে পোস্ট করার অপশন আছে উইদাউট অ্যাকাউন্ট ছাড়া, এদেরকে বলা হবে ওপেন সাইট, এখানে কোনো ইয়ে করতে হয় না। আমরা সবগুলো থেকে একটা একটা করে এক্সাম্পল দেখাতে পারতাম। আর প্রিমিয়াম সাইটে তো আসলে নিজস্ব সাইট না থাকলে দেখানো যায় না, নিজের সাইটেই, অথবা আপনি অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করলেন, আর কারোর সাইট আছে তার সাথে আপনি কন্ট্যাক্ট করলেন যে ভাই তোমার সাইটে আমি এটা পোস্ট করবো। ধরুন আমার সাইট আছে, আপনি আমাকে বলেন স্যার আপনার সাইটে রেসিপির উপর আপনার সাইট আছে, আমার প্যাটের উপর একটা সাইট আছে, আমার আবার আপনার অটোমোবাইলের উপর একটা সাইট আছে, আমি অটোমোবাইলের উপর আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলেন যে আমি আপনার এখানে একটা পোস্ট করতে চাই, তাহলে আমার সাইটটা হয়ে যাবে একটা কি প্রিমিয়াম সাইট। দ্যাট মিনস আমার পারমিশন ব্যতীত আপনি কিন্তু এখানে পোস্ট করতে পারবেন না। আর প্রিমিয়াম সাইটগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে পোস্ট করতে হয় ইমেলের মাধ্যমে। ধরুন আমি আপনাকে বললাম ঠিক আছে আপনি পোস্ট করতে যাচ্ছেন, কন্ডিশন আছে 2টা, আপনাকে একটা কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে এবং আপনাকে $10 দিতে হবে, আপনি 2টাতে রাজি হয়ে গেলেন। তো আমি আপনাকে বলবো ঠিক আছে আপনার কন্টেন্টটা কি করেন, আমাকে মেল করেন, ইমেল করেন। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, ইমেল করবেন। আর আমি আপনার কাছ থেকে কিছু নিলাম, একটা কোয়ালিটি কন্টেন্ট পেলাম আর $10 পেলাম, এটা হচ্ছে আমার প্রফিট। আর আপনার প্রফিট আপনি আমার সাইট থেকে 2টা ব্যাকলিংক পেয়েছেন, আর আমার সাইটটা কি হয়ে যাবে তখন প্রিমিয়াম সাইট হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন আমি আপনাকে আরেকটা অফার দিতে পারি যে আমার কাছে এরকম 20টা ওয়েবসাইট আছে এই টাইপের, আমি আপনাকে 20টা ওয়েবসাইটে পোস্ট করে দেবো, তখন আমাকে $5 করে দিতে হবে। 20টা যদি নেন $5 করে দিতে হবে, তখন আপনি হয়তো রাজি হয়ে গেলেন। এই 20টা সাইট যে সবগুলো আমার, তখন সেটাকে কি হিসেবে চিন্তা করা হবে? পিবিএন হিসেবে চিন্তা করা, ঠিক আছে? এটাকে পার্সোনালে বলা হয়, প্রাইভেটও বলা হয়। আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, আমি কনফিউশন রাখতে চাচ্ছি না, আমি একটু ক্লিয়ার করে দিলাম, আমি এবার রাখতে পারছি। এটুকু ক্লিয়ার হয়েছে আমার কথা? প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাল্লাহ। পাবলিক সাইট আমরা আজকে পাবলিক সাইট ওপেন সাইট এগুলো তো পোস্ট করে দেখাবো, পোস্ট করলে মেবি আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা এখানে পাবলিক সাইট অনেকগুলো সাইট দিয়েছি, আপনারা কাইন্ডলি প্রত্যেকটা সাইটে পোস্ট না করে, আমি হয়তো আপনাকে বলছি এখানে পোস্ট করা যায়,
কিন্তু আপনি পোস্ট করার আগ পর্যন্ত এটা শিওর হবেন না। যেমন আমি আপনাকে বললাম অ্যাবোলজিক নামের সাইট দিলাম, অ্যাবোলজিক কিন্তু এখন পেড করে ফেলছে। অ্যাবোলজিকে কিন্তু আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন কিনতে হয়। আপনি মান্থলি সাবস্ক্রিপশন কিনলে শুধুমাত্র পোস্ট করতে পারবেন, আদারওয়াইজ পোস্ট করতে পারবেন না। আপনি আমাকে তো বুঝতে পারছেন? প্রথমে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল লাইভ জার্নালে দেখিয়ে দিচ্ছি। ইন্টারফেস আমরা একটু কমভাবে সব সাইডে তো আসলে দেখানো যায় না যে কিভাবে করতে হয়। আমি ট্রাই করবো। এখানে আমাদের করণীয় কি বলতে, প্রথমে আমাকে করতে হবে এখান থেকে জয়েন করতে হবে। হ্যাঁ, এখানে অনেক সময় এখানে একটা অপশন আসে ক্রিয়েট একটা অপশন আসে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই অপশনটা অনেক সময় এখানেও আসবে। ব্রাউজার ভেদে এটা ডিফারেন্সেস হতে পারে, এটা অনেক সময় এখানেও আসতে পারে। ক্রিয়েট, জয়েন, সাইন ইন, হ্যাঁ, সাইন আপ, এই কথাগুলো দেখলেই বুঝবেন যে কি এখানে পোস্ট করা যাবে। আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম, তাহলে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। প্রথমে আমি আমার ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই, এবং এগুলো কোথাও আপনি লিখে রাখবেন, ভালোভাবে লিখে রাখবেন যাতে ভুলে না যান। স্যার একটা অ্যাকাউন্ট থেকে কোনো লিমিট আছে পোস্ট করার? না, এখানে আসলে কোনো লিমিট দেয় না। স্প্যামিং না করলে আপনি আনলিমিটেড পোস্ট করতে পারবেন। স্যার আপনার লিস্ট থেকে 2টা না 3টা অ্যাকাউন্ট করতে পারি নাই, মানে অ্যাকাউন্ট সাবমিটের কোনো অপশনই ওরা রাখে নাই, বাকি সবগুলো কমপ্লিট করে রাখছে। দেখতে হবে যে কোন কোথায় করতে পারেন, আমি শুনলেই বুঝবো যে এটা করা যায় নাকি করা যায় না। আচ্ছা স্যার, আমি লিস্টটা বের করে আপনাকে লিখে দিব। এখানে যেমন একটা সাইট আছে পোস্টিজিতে কিন্তু অ্যাকাউন্ট করতে হয় না। এটা হচ্ছে কি, আমি যে বললাম যে এটা হচ্ছে আপনার পোস্টিজি টপিক সাইট, এখানে অ্যাকাউন্টই করতে হয় না। এমন হতে পারে যে অ্যাকাউন্টই করতে হবে না। দুইটা সাইট আছে, অ্যাকাউন্ট করা লাগে না, ডাইরেক্টলি পোস্টের অপশন চলে আসছে। হ্যাঁ, ওই থাকবে। ওদেরকে আমি নাম শুনলেই বুঝবো। আপনাদেরকে নামগুলো কালেক্ট করতে হবে, বুঝছেন? বেশি বেশি করে নাম কালেক্ট করতে হবে বিভিন্ন জায়গা থেকে। ধরুন আমি এখানে দিলাম আমাকে 5টা মিনিট সময় দেবেন। অ্যাকাউন্ট করতে 5টা মিনিট অ্যাকাউন্ট করতে দেখলাম খুব বেশি কোনো পারছো না। যে আমি আসতে একটু, আমাকে 5টা মিনিট সময় দেবেন, এসিটা বন্ধ করছি, অনেক ঠান্ডা হয়ে গেছে রুমটা। সবাই মনিরুল ভাই যে ব্লগ পোস্টের লিঙ্ক গুলো দিছিল কালেক্ট করে, এগুলো কারো কাছে আছে? ভাই আছে আছে ভাই একটু শেয়ার করতে পারবেন? মানে আমি পাইনি তো, মানে আমি ওই সময়টা আমার মানে অ্যাটেন্ড ছিলাম না। আমি ক্লিয়ার করে নিই। জি বলেন, কে একটা প্রশ্ন করছিলেন আপনি, পাবলিক অর সামথিং? আমি প্রশ্নটা বুঝতে পারিনি ভালোভাবে। আপনি কোনো প্রশ্ন করছিলেন? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে?
জি ভাই। প্রশ্ন করছিলেন আমাকে, কেউ প্রশ্ন করছিলেন? ভাইয়া শিকদার ভাই আমাকে প্রশ্ন করেছিলেন? হ্যাঁ বলেন, কি প্রশ্ন বলেন। সাদিকুর ভাই হ্যাঁ ভাই, আপনাকে আমি এই যে আমার মেইল অ্যাড্রেস দিয়ে মেইল করছি। থ্যাংকস সালামত ভাই। এই আমরা মেল ভেরিফিকেশন করে দিচ্ছি সাইটটা। এবার আমার কাজ হচ্ছে প্রোফাইলটাকে একটু তৈরি করে নেওয়া। আমাদের প্রোফাইলটা আছে, প্রোফাইলটাকে একটু তৈরি করে নেবেন। আপনি একটা ছবি অ্যাড করে নেবেন, সবটাকে চেঞ্জ করে দিয়ে দেবেন আপনার সম্পর্কে। এটা আপনার জন্য ভালো। এখানে আপনার ছবিটা অ্যাড করে দিবেন, এখানে একটা ইনফো আপনি দিতে পারেন। এদের আবার প্রিমিয়াম প্যাকেজও আছে, ওখানে এদিকে যাওয়ার দরকার নেই। আমরা পোস্ট করবো। পোস্ট অপশনটা দেখেন একদম ইজিয়েস্ট একটা প্রসেস। এখানে ক্লিক করলাম, নিউ এন্ট্রি মানে হচ্ছে পোস্ট। একদম একটা সহজ পদ্ধতি। আমি আপনাকে একটা পোস্ট করে দেখিয়ে দিচ্ছি। পোস্টটা নিলাম, ওখানে একটা বাইরের কাজ ছিল, ডিলিট করে দিয়েছিলাম, ডিলিট করে দিয়েছিলাম। পোস্টটা আমি করতেছি। এখানে টাইটেল টাইপ আছে, টাইটেলটাকে আমি কপি করলাম, টাইটেলটা দিলাম। এটা আমার কন্টেন্ট, ফর এক্সাম্পল ব্যাকলিংক গুলো হয়ে গেছে। আপনি এখানে ম্যানুয়ালি ব্যাকলিংক করবেন। ধরুন এখানে ব্যাকলিংক করা নাই, ফর এক্সাম্পল এখানে ব্যাকলিংক করা নাই, এখান থেকে ব্যাকলিংক গুলো চাইলে বাদ দিতে হবে। ধরুন এখানে ব্যাকলিংক করা নাই, আমি এখন ব্যাকলিংক করতে চাচ্ছি। এখানে আমি চাচ্ছি গুগলের ব্যাকলিংক করতে। তাহলে যে জায়গায় ব্যাকলিংক করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন অপশন চলে আসছে। আপনি এটা কি করতে চাচ্ছেন? এটাকে বোল্ড করতে চাচ্ছেন, এটাকে ইটালিক করতে চাচ্ছেন, এটাকে স্ট্রেট করতে চাচ্ছেন, হেডিং 2 হেডিং 3 করতে চাচ্ছেন, বুলেটস করতে চাচ্ছেন, হ্যাঁ কোটেশন দিতে চাচ্ছেন, এটাকে ভিউ মোডে দেখাতে চাচ্ছেন, লিংক করতে চাচ্ছেন। ধর আমি লিংক করতে যাচ্ছি, লিংকে ক্লিক করছি। এখানে আমি কার সাথে লিংক করতে যাচ্ছি, তখন গুগলের সাথে লিংক করতে যাচ্ছি। https://www.google.com এটাকে এন্টার দিয়ে দিলাম। এখন তো ব্যাকলিংক হচ্ছে কিনা এই লেখাটা চাচ্ছি আমি একটু করে আপনার হেডিং 2 করতে, হেডিং 2 করে দিলাম। এটাকে যাচ্ছে হেডিং 2 করতে, কি করে দিলাম, এটা যাচ্ছে হেডিং 2 করতে, হেডিং 2 করে দিলাম। এটা যাচ্ছি
স্যার প্রায় সব সাইটে তো আর এরকম ভিজুয়াল বিল্ডার থাকবে না, কিছু ক্ষেত্রে আবার কোডিংও করতে হবে। আমি তো এই জন্যই বললাম যে তিন রকমের সাইট দেখাবো যাতে করে আপনার এই যে কনফিউশনটা দূর হয়ে যায়। ওকে স্যার। ঠিক আছে? যে তিন রকমের দেখাবো যাতে কোনো কনফিউশন না থাকে। কিছু কিছু সাইট আছে খুব ইজি একদম দেখতেছেন না, একদম সব কিছু রেডি করা আছে এমএস ওয়ার্ড, লাইক লুকটাকে এমএস ওয়ার্ড। এখন আপনি চাচ্ছেন এখানে একটা ছবি অ্যাড করতে, আপনার করতে পারেন না যে আপনি ছবি অ্যাড করতে পারছেন, কোথায় মানে এরপরে একটা ছবি অ্যাড করতে হচ্ছে। আমি একটা এন্টার দেওয়ার সাথে সাথে প্লাস সাইন চলে আসছে, প্লাস সাইনে ক্লিক করবো, আমি ছবি, ভিডিও, অডিও, গুগল ম্যাপ সব কিছু অ্যাড করতে পারবো। আমি একটা ছবি অ্যাড করতে হচ্ছে, পাওয়ার করে দিলাম, তারপর চলে আসছে। ছবির নিচে কিছু ক্যাপশন লেখা থাকে না, আমি লিখলাম যে ফর এক্সাম্পল কোনো ক্যাপশন করে আমি লিখলাম যে ফটো। যদি চান অনেক সময় ছবির নিচে কিন্তু ব্যাকিং করতে হয়, তাই না? ছবির নিচে ব্যাকিং করা যায় না, ছবির নিচে ব্যাকিং করতে পারছেন, ছবির নিচে কিন্তু ব্যাকিং করতে হবে। এবার আমি এখানে লিখে দিলাম https://www.yahoo.com ছবির নিচেও কিন্তু ব্যাকিং হয়ে গেছে, ছবির নিচেও কিন্তু ব্যাকিং করা যায়। আপনারা হয়তো এটা জানেন, আপনারা জানেন না, আমি বলে দিচ্ছি। এবার আসেন আমার কাজ শেষ, সবকিছু মোটামুটি অ্যাড করলাম, ছবি যেভাবে অ্যাড করবেন ভিডিও এভাবে অ্যাড করতে পারবেন। এবার ট্যাগ দিতে হবে, ট্যাগ কোথায় দেবো আমরা? এখান থেকে দেখেন স্টার্ট রাইটিং ট্যাগস, সেপারেট বাই কমা, কমা দিয়ে দিয়ে সেপারেট করতে বলতেছে। ধরুন আমি এখানে ট্যাগ দিলাম রিল্যাক্স, আমার কন্টেন্টটা কি বিষয়ে সেই বিষয়ে আপনারা আমাকে কিছু ট্যাগ দিতে হবে। আপনারা সবাই ট্যাগ সম্পর্কে জানেন তাই না? কিওয়ার্ড সম্পর্কে জানেন না? জি স্যার। কমা দিলে এখানে সেপারেট হয়ে যাবে। ধরুন আমি এখানে লিখলাম আমি কিছু ট্যাগ দিচ্ছি, আমি তাহলে আরো ট্যাগ ইউজ করতে পারবো। এবার আমাকে এবার জাস্ট এটা কাজ হচ্ছে পোস্ট করার পালা। এখানে আর কিছু অপশন আছে, ম্যাপটা অ্যাড করে নিতে পারেন আপনার ইচ্ছা, সুইচ টু ওল্ড ভার্সন, ড্রপ লিংক, ড্রপ সবকিছু করতে হবে। এটা নতুন ভার্সনটা, এখান থেকে কিছু অপশন আছে, আপনি তাদেরকে দেখাবেন, সবাইকে দেখাবেন, শুধু বন্ধুদেরকে দেখাবেন নাকি কোনো গ্রুপের মধ্যে দেখাবেন নাকি? এখানে পাবলিক এবং আমি যে বললাম কমিউনিটি এবং পাবলিক পোস্ট, আপনি চাইলে এখানে কমিউনিটিতে পোস্ট করতে পারেন। কমিউনিটি মানে অনলি ফ্রেন্ড, কমিউনিটি হবে। আবার সেই কমিউনিটির মধ্যে আপনি গ্রুপ ভাগ করে নিতে পারেন, আপনি কোন গ্রুপকে দেখাবেন। ঠিক আছে, অনলি মানে আপনি শুধু আপনি দেখবেন আর কেউ দেখবেন। আমি এটাকে অনলি আই করে রাখছি যাতে দেখার সুবিধা থাকে। এবার কি করলেন আপনি? প্ল্যান ইন এন্ড পাবলিশ, এখানে কিছু আর অপশন আছে, আপনি যারা দেখে নিতে পারেন। এটা কি পাবলিশ এখনই হবে, আপনাদের এখনই দেখে রাখতে পারেন। এরপরে আর কিছু অপশন আছে, এগুলো ঠিকঠাক আমরা দিয়ে নিতে পারেন, দেন পাবলিশ ক্লিক করবেন। বায়ারের সময় তো আপনি কি করবেন না, ভিজুয়াল ফর মি দিবেন, বায়ারের সময় কোনটা দিবেন? অল দিবেন, অল দিয়ে সেটাকে পাবলিশ দিবেন, এটাকে পাবলিশ দিলাম ধরুন আমি। কিন্তু পাবলিশ করে দিই। এখানে যে লিংকটা পাওয়া গেছে না, এই দেখতে লিংক পাওয়া গেছে, এই লিংকটা আপনি বায়ারকে দিবেন। এটা হচ্ছে গেস্ট পোস্টিং এর প্রুফ। স্যার সেক্ষেত্রে লাগতেছে না, জাস্ট লিংক দিয়ে দিলে হয়ে যাবে। না না না, অনলি লিংক, আর কিছু না, আর কিছু লাগবে না, অনলি লিংক দিবেন না। কাইন্ডলি একটু করে এটা একটু করে দেখেন, ক্লিক করে দেখেন যে আমার আর্টিকেলটা শো করে কিনা। বুঝতে পারছেন আমার কথাটা? বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। ওকে, এবার দেখেন ধরুন আমার আর্টিকেলটা আসলে আমি ফেক আর্টিকেল দিয়েছি, ডিলিট করে দেবো। আমি করবো কি, এখান থেকে ক্লিক করে ম্যানেজ এন্ট্রিজ, এটা ওরা কন্টেন্টটাকে এন্ট্রিজ বলে, এন্ট্রিজে ক্লিক করে আমার যতগুলো এন্ট্রিজ আছে সব এখানে আসবে। আমি এখান থেকে আবার কন্টেন্টের উপর ক্লিক করবো, কন্টেন্টের উপর ক্লিক করার পরে দেখবেন আমার কন্টেন্টের এক পাশে একটা ডিলিট অপশন আসার কথা। এই পাশে একটা ডিলিট অপশন আসার কথা। লিখে এডিট এন্ট্রি সাবস্ক্রিপশন প্রোফাইলে যায়,
পাবো না। স্যার এটা কি এডিট থেকে ডিলিট করতে হয় নাকি পরে, না ডিরেক্ট ডিলিট? ডিরেক্ট ডিলিট করার অপশন আছে। ভুলে গেছি। তাহলে মনে নেই। আপনারা মধ্যে কেউ একজন ক্লিক করছেন না এটাকে? ভিউ ওয়ান দেখা জি স্যার, একটা ট্যাবে আমি ওপেন করে রাখছি, এই জন্য মনে ওটা দেখাচ্ছে। ওয়ান দেখাচ্ছে না। এই থেকে যাবেন, ডিলিট করে দেবো। যেহেতু আমার আসলে এই পোস্টটা অলরেডি আমি অন্য একটা সাইটে গতকালকে পোস্ট করে বললাম এই পোস্টটা তবে রাখবো না। এটা রাইটার হচ্ছে আমি নিজে দেখেন হ্যাঁ এটা থেকে আর দরকার নেই, ডিলিট করতে হচ্ছে। জি স্যার। এবার অ্যাকাউন্ট গুলোকে যখন করবেন একই মেল ইউজ করবেন, একই পাসওয়ার্ড ইউজ করবেন। এটা সুবিধা হচ্ছে কি আপনার মনে রাখতে সুবিধা হবে। ক্লিয়ার? একটা গেল। আমি এই সাইটটা দেখাচ্ছি, সালপ্রো সাইটটা। এই সাইটটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই সাইটটা অ্যাকাউন্ট করা খুব ইজি, কিন্তু এই সাইটটাতে একটা এক্সাম দিতে হয়। এক্সাম বলতে কি আপনাকে 10টা কন্টেন্ট লিখে, কোয়ালিটি কন্টেন্ট লিখে সেই কন্টেন্ট গুলোকে 500 ওয়ার্ড প্লাস হতে হবে। 500 ওয়ার্ড প্লাস 10টা কন্টেন্ট লিখে যখন তাকে জমা দিবেন তখন সে তাকে রিভিউ করবে। রিভিউ করতে 3-4 দিন সময় নেয়। আমার ক্ষেত্রে 2 দিন সময় নিয়েছিল রিভিউ করতে। রিভিউ করে আপনাকে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করে দেবে। রিভিউ করার আগে কিন্তু হবে না, 10টা কন্টেন্ট আপনাকে জমা দিতে হবে। 10টা কন্টেন্ট জমা না দিলে কিন্তু হবে না। একটা অ্যাকাউন্ট করার খুবই সহজ। অ্যাকাউন্ট করবেন, রেজিস্ট্রেশনে গিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে দিলে একটু আগে যেভাবে লাইভ চ্যানেলে করলাম, লাইভ চ্যানেলে যেভাবে করছি ঠিক একইভাবে আপনাকে এখানেও করতে হবে। এখানে আদারওয়াইজ এখানে কোনো ডিফারেন্সেস নাই, একই রকম। কিন্তু এখানে পোস্ট করতে হবে পুরো কোডিং এর উপর। এখানে কোডিং ছাড়া পোস্ট করা যাবে না। আপনি এখানে অ্যাকাউন্ট করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখবেন। আপনি 10টা আর্টিকেল লিখবেন, ঠিক আছে? 10টা আর্টিকেল লিখে এখানে একটা সেন্টার অপশন পাবেন। সেখানে একসাথে 10টা আর্টিকেল অ্যাটাচ করার সুযোগ পাবেন। আমার এখানে কিন্তু এরকম কোনো সুযোগ এখানে দেখছি না। আমি দেখি আর্টিকেল সাবমিশনে যাবে। আপনাদের ক্ষেত্রে আসবে, আপনারা এখানে 10টা আর্টিকেল তাদেরকে কি করবেন? সাবমিট করবেন 10টা আর্টিকেল। অথবা ইন্ডিভিজুয়ালি যদি অপশন থাকে ইন্ডিভিজুয়ালি, অথবা একসাথে 10টা আর্টিকেল আপনাকে পোস্ট করবেন। 10টা আর্টিকেল দেওয়ার পর যখন দেখবেন আপনার আর্টিকেল সংখ্যা 10টা হয়েছে, তাহলে তো পেন্ডিং দেখাবে। 1 আর্টিকেল পেন্ডিং, 2 আর্টিকেল পেন্ডিং, 3 আর্টিকেল পেন্ডিং। এখানে কিন্তু কোনো ব্যাকটিং করবেন না। প্রথম 10টা আর্টিকেলে কোনো ব্যাকটিং করা যাবে না। আপনারা যারা অ্যাপ্রুভাল নিতে চান 10টা কন্টেন্ট লিখে আমাকে এখানে জমা দিতে পারেন। এখানে জমা দিলে আপনি কি পেয়ে যাচ্ছেন? ওনার কাছ থেকে অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছেন। এবার ওনার কাছ থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেলে আপনার আর্টিকেল পোস্ট করার সাথে সাথে আর্টিকেলটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন আমি আমার বায়ারের জন্য এই সাইটে 10টা কন্টেন্ট লিখতে আমার বায়ারের জন্য 10টা অ্যাপ্রুভাল দিচ্ছে। আমি এখন কন্টেন্ট দিলে আমারটা উইদিন এ সেকেন্ড অ্যাপ্রুভাল হয়ে যায়। যেমন খেয়াল করে দেখেন, প্রতিদিন 4 তারিখ একটা বায়ারের জন্য কন্টেন্ট লিখেছি, গতকালকে একটা বায়ারের জন্য কন্টেন্ট লিখেছি। খেয়াল করে কন্টিনিউয়াসলি এখানে আমি কিছু কাজ পাই এই সাইটের জন্য শুধুমাত্র। আপনি জাস্ট এখানে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনার কাজ হচ্ছে 10টা আর্টিকেল সাবমিট করবেন, কোনো ব্যাকটিং করবেন না। শুধু আর্টিকেলগুলোকে গুছিয়ে সাবমিট করবেন। আমি দেখাচ্ছি একটা আর্টিকেল আসলে কিভাবে করতে হয় উইথ ব্যাকটিং। এগুলো কি নিশ রিলেটেড হতে হবে? এখানে যে যতগুলো টপিক আছে দেখতেছেন, এখানে অল টপিকে যাবেন। অল টপিকে গিয়ে দেখবেন ওরা আসলে কোন কোন নিশ ওরা অ্যাকসেপ্ট করে। এখানে ধরুন আপনি দিলেন একটা দিলেন হেলথের উপর, একটা দিলেন ফাইন্যান্সের উপর, একটা দিলেন মেন্টাল হেলথ, একটা দিলেন লাইফস্টাইল, একটা অন্য ক্যাটাগরি দিতে পারেন। আরো অনেক ক্যাটাগরি আছে। আমি যদি আপনাকে সহজ কথায় বলি, এই সাইটটা মোটামুটি সবগুলো ক্যাটাগরি আপনার কভার করছে। আপনি 10টা যদি 10 টপিকও দেন সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ভাই, এই আর্টিকেলগুলোর ক্ষেত্রে কত পার্সেন্ট ইউনিক থাকতে হয় কন্টেন্টটা? মিনিমাম তো 90% ইউনিক থাকতে হবে। 90% ইউনিক। আর্টিকেলে কি ওয়ার্ড লিমিট আছে এই ক্ষেত্রে?
500 ওয়াট তো বললাম, আমি তো বললাম 500 ওয়াট। আপনি চাইলে 100 ওয়াট সাবমিট করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এক্ষেত্রে আপনার অ্যাপ্রুভালটা আসলে পাবেন কিনা সন্দেহ হয়ে যায়। আচ্ছা অ্যাপ্রুভাল পাবেন কিনা এটা নিয়ে একটা ডাউট রয়ে যায়। আপনারা যদি কোনো উইদাউট ডাউট এখানে কাজ করতে চান, সেক্ষেত্রে 500 ওয়াট হচ্ছে আমার পরামর্শ। 500 ওয়াট করে অ্যাপ্রুভাল দিবেন। এরপরে অ্যাপ্রুভাল নেওয়ার পরে আপনি 100-150 ওয়াট লিখে নেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাপ্রুভাল নেওয়ার সময় কি করবেন, অ্যাপ্রুভাল পাওয়ার আগ পর্যন্ত আপনি এখানে 10টা আর্টিকেল দিবেন, সবগুলো 500 ওয়াট বা তার চেয়ে বেশি দিবেন, তাহলে আপনি ইজিলি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন উইদাউট এনি কোয়েশ্চেন। আদারওয়াইজ আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন। কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে দিলে আপনি 100% সেফটিতে দিতে পারবেন, কোনো আপনার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তার জন্য আমরা একটা আর্টিকেল সাবমিট করি। ভাই কন্টেন্টটা কি নিজে লিখতে হবে? এখন কন্টেন্টটা ইউনিক হইতে হবে। এখন কি আপনি আমাকে দিয়ে লেখাবেন, নাকি আপনি আপনার কোনো একজন কলিগকে দিয়ে লেখাবেন, নাকি আপনি কোনো সফটওয়্যারকে দিয়ে লেখাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, কিন্তু কোয়ালিটি কন্টেন্ট হইতে হবে। স্যার মিনিমাম ওয়াট কতগুলো হতে হবে? এই মিনিমাম কত ওয়াট, মানে কত ওয়াটের নিচে মানে হওয়া যাবে না? এটা আমি তো একটু আগে বললাম যে মিনিমাম 500 ওয়াট। আর মানে উপরে আপনি উপরে 6,000, 10,000, 20,000 দেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। এটা ম্যাক্সিমাম কোনো লিমিট নাই, মিনিমাম লিমিট দেওয়া আছে। ম্যাক্সিমাম লিমিটটা আমি আসলে খেয়াল করি নাই, মেবি 5,000 ওয়াট সম্ভবত, আমি নট শিওর। কিন্তু সত্য ভাইয়া 10টা কন্টেন্ট বললেন না 5টা? 10টা। 10টা, আচ্ছা। ওরা 3 দিন সময় নেবে, ঠিক আছে? ওরা মূলত ওরা বলে 7 দিন সময় নেবে, বুঝছেন? ওরা আমার ক্ষেত্রে 3 দিন চলমান যখন ছিল, 2 দিন শেষ হওয়ার পর 3 দিনের দিন আমাকে অ্যাপ্রুভাল দিয়েছে। হ্যাঁ, আপনার হচ্ছে সেলফ কোতে আমি যে ইন্সপেকশন থেকে মানে কোডিং থেকে দেখবো, মানে যে কোনো সাইটে ঢুকে যেটা ডু ফলো দিচ্ছে না নো ফলো দিচ্ছে, আমি এটা ভুলে গেছি দেখাটা। মানে গত ক্লাসে দেখাইছিলেন। এটা এক্ষেত্রে আপনি একটা প্লাগইন ইউজ করতে পারেন। প্লাগইনের নামই হচ্ছে নোফলো। জি স্যার, এটা তো প্লাগইন বলতে ওই প্লাগইনটা দিলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোনটা ডু ফলো আর কোনটা নো ফলো। আর একটা ওয়ে দেখাইছিলেন, হ্যাঁ ওই হেডার থেকে তো না কিভাবে দেখে, এটা আমাকে একটু দেখাই দেন। ধরুন এটা আমার একটা কন্টেন্ট, ধরুন এটা আমারই কন্টেন্ট, আমার লেখা কন্টেন্ট, গতকালকে লেখা হয়েছে, এটাতে পেয়ে যাবেন। এখানে লিঙ্কটা আমি করছি, এটা আমার অন্য সাইটের লিঙ্ক, দেখেন এটা বায়ার সাইটের লিঙ্ক। এটা কি ডু ফলো নিচে নো ফলো আমি চেক করবো, রাইট ক্লিক করবো, ইনস্পেক্টে যাবো, ইনস্পেক্ট। অথবা আপনার যদি এরকম সমস্যা হয়, আপনি এখানের উপর রাইট ক্লিক করে ইনস্পেক্টে যাবেন। এখানে লিঙ্কটা আছে, এখানের উপর রাইট ক্লিক করে ইনস্পেক্টে যাবেন। ইনস্পেক্টে যাওয়ার পরে দেখেন লিঙ্কটা কিন্তু মার্ক হয়ে গেছে, দেখছেন? এবার যদি এখানে যদি খেয়াল করেন, REL রেফারেল কি দেওয়া আছে, ঠিক আছে? জি জি জি। প্রথমে আমরা একটা প্র্যাকটিক্যাল পোস্ট করি। আমি পোস্টটাকে সাবমিট দিব না, অনলি প্রিভিউ করে রেখে দেবো, বুঝছেন? ভাইয়া সেল গ্রোথে যে রেজিস্টার করার সময় একটা আসে পার্সোনাল আর একটা আসে প্রফেশনাল। আপনি প্রফেশনাল দিবেন, পার্সোনাল দিবেন না। আচ্ছা ভাইয়া। কন্টেন্ট আছে, যেটা কোনো কন্টেন্ট নাই, যে কন্টেন্টটা লিখছে ওটা দিয়ে দেখাই। তবে কন্টেন্টটাকে খুব সুন্দর করে সাজাবেন, গুছাবেন, হ্যাঁ? ভালোভাবে গোছাবেন। আর আমি কন্টেন্টটাকে একটু গোছালাম, ব্যাকলিঙ্ক গুলো করলাম। ব্যাকলিঙ্ক গুলো এখানে কিন্তু ব্যাকলিঙ্ক হবে না, এখানে কিন্তু অ্যাঙ্কর ট্যাগ ছাড়া হবে না। আপনার এখানে ব্যাকলিঙ্ক দিচ্ছেন হবে না, ব্যাকলিঙ্ক দেখা যায় না।
এখানে কিন্তু এই টাইপের ব্যাকলিংক গুলো হবে না। ধরুন আমি একটা ছোট্ট কন্টেন্ট নিই, বেশি বড় কন্টেন্ট নিব না, যাতে করে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। ধরুন আমি কন্টেন্টের এতটুকু অংশ নিব, এতটুকু অংশ যেভাবে করবো পুরো অংশটা একই রকম ভাবে করবো। এটা হচ্ছে আমার টাইটেল, এটাকে আমি প্রথমে নিব। তার আগে আমি আমার এখানে যাবো, গিয়ে সাবমিট নিউতে ক্লিক করবো, তারপর ক্লিক করবো, ক্লিক করবো। তারপর আমাকে হচ্ছে টাইটেলটা দাও, তাহলে আমি কি করবো, টাইটেলটা আমি নিয়ে টাইটেলটা আমি এখানে দিলাম। এবার বলতে এই টাইটেলটা তুমি দিচ্ছ, এই টাইটেলটার কি, এটা কেমন হবে, এটা ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি অনেকগুলো আছে। ধরুন আমি এটা হেলথ ক্যাটাগরিতে, হেলথ এন্ড ফিটনেস ফর এক্সাম্পল, এর মধ্যে আরো সাব ক্যাটাগরি আছে। হেলথ এন্ড ফিটনেস ক্যাটাগরির মধ্যে এটা আমি দিলাম ফিটনেস এন্ড এক্সারসাইজ ফর এক্সাম্পল। আপনি ক্যাটাগরি দেখবেন, আচ্ছা অনেক সময় দেখবেন ক্যাটাগরি পাবেন না, কাছাকাছি ক্যাটাগরি দিতে হবে, খালি রাখা যাবে না, এই দুটা কিন্তু খালি রাখা যাবে না। বাকিগুলো তো বাকিগুলো লাগবে না। আপনার যদি মনে হয় একই আর্টিকেলটা আরো বিভিন্ন ক্যাটাগরি থাকবে, আপনি এটা দিতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা দেওয়ার কোনো দরকার নেই। ওকে, এটা আছে এখানে আর্টিকেল ট্যাক্স থেকে আমরা কি করবো, এটাতে টাইটেল দিয়ে দিচ্ছি, তাহলে বাকি আছে কতটুকু না, এটুকু আমরা কপি করবো, কপি করলাম, কপি করে এটা দিয়ে দিলাম। কিন্তু এখানে কিন্তু কোনো ব্যাকলিংক নেই, আপনি যদি খেয়াল করেন, আমি জুম করি একটু, এখানে কিন্তু কোনো ব্যাকলিংক নেই, এখানে কিন্তু কোনো ব্যাকলিংক নেই, কিচ্ছু নেই। আপনাকে এখন করতে হবে এলুট ঠিক করতে হবে। তার আমি একটু প্রিভিউ দেখবো, আর্টিকেলটা এখন এভাবে আসছে। ওকে, এভাবে যখন আসছে আর্টিকেলটা, আমি এটা কি করবো, ধরুন আমি এখানের মধ্যে কোথাও একটা ব্যাকলিংক করবো। ধরুন আমি এই জায়গাটার মধ্যে ডিজিজের মধ্যে ব্যাকলিংক করবো, তাহলে ডিজিজের আগে কি করতে হবে, আমাকে অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। ডিজিজের পরে এসে আমাকে একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। এবার এখানে এসে কি করতে হবে, আমাকে স্পেস দিয়ে href ইকুয়াল কোটেশন দিতে হবে দুইটা, এবং কোটেশনের মাঝখানে আমার কি করতে হবে, আমার ওয়েবসাইটের নামটা দিতে হবে। ধরুন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে www.google.com। তারা ওরা জন্য দিচ্ছে। এরপর যদি আমরা এটাকে প্রিভিউ করে দেখি, প্রিভিউ আর্টিকেল এটা ইয়ে করলে পোস্ট করলে কেমন হবে আর কি। ঠিক আছে, এখানে ব্যাকলিংক হয়ে গেছে না, খেয়াল করবেন এখানে ব্যাকলিংক হয়েছে কিনা। অনেক সময় দেখবেন এখানে অনেক সময় ব্যাকলিংক হয় না। ব্যাকলিংক না হওয়ার পিছনে কারণ হয়, আমাদের মেন কারণটা হচ্ছে কোটেশন। অনেক সময় দেখি কোটেশন দিতে গিয়ে অনেকে ভুল করে ফেলি। এখানে আমরা কমা দিয়ে দিই, কোটেশনের জায়গায় ডাবল কমা দিয়ে দিই, ডাবল কমা এখানে কোটেশন মাসবে, কোটেশন হচ্ছে আদারওয়াইজ হবে না। আপনি যদি চান এই ধরনের আছে, এটাকে আমি হেডিং 2 করতে, তাহলে কি করতে হবে, এটাকে S2 একটু মনে হচ্ছে একটু আগে যে আমরা WPC করেছিলাম, সেই জিনিসটা কিন্তু আমি আগে করে ফেলেছিলাম যাতে করে কোনো প্রবলেম না হয়। S2 দেখাচ্ছি, এখানে S2 হয়ে গেছে না, দেখেছেন? এগুলোকে প্যারা করে রাখবেন, প্যারা করে রাখলে আপনার জন্য ভালো, এসব কোডিংটা প্যাটার্ন মনে হবে। এখানে একটা প্যারা করে রাখবেন, হয়তো আমি এন্টারের কারণে প্যারা হয়ে গেছে, আপনি নিজে এটাকে ম্যানুয়ালি একটা প্যারা করে রাখবেন, তাহলে এটা আপনার জন্য বেটার। অনেকে প্রশ্ন করেন যে কোডিং এর ভিতরে কি বড় হাতে লিখবো ছোট হাতে লিখবো। স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে ছোট হাতে লেখা, তবে বড় হাতে লিখলেও খুব একটা সমস্যা হয় না। তবে হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে, আমি বারবার বলছি যে ছোট হাতের, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। ভাই ট্যাগগুলো তো আমরা জানি না, টাকাতে শিখালাম ট্যাগগুলো। এগুলো যদি একটু লিখে দিতেন কয়েকটা। ক্লাসে ছিলেন তখন, যখন দেখাচ্ছিলাম তখন আমার ল্যাপটপটা একটু ডিস্টার্ব দিচ্ছিল। দেখাচ্ছি এগুলো। ব্যাটার, ঠিক আছে, তাহলে আপনার প্যারাটা একদম স্মুথলি ঠিক থাকবে। এগুলোকে কিন্তু আপনার অ্যালাইনমেন্ট করা যায়, প্যারাগুলোকে আপনার প্যারাগ্রাফের মধ্যে অ্যালাইনমেন্ট ট্যাগ আছে, অ্যালাইনমেন্ট ট্যাগও করা যায়। আমার এখন মনে পড়ছে না, তাও দেখে ট্রাই করে দেখি অ্যালাইনমেন্ট ট্যাগ করা যায়। আমরা এখানে অ্যালাইনমেন্ট ট্যাগ আমরা দেওয়ার চেষ্টা করি। align equal double quotation justify, কিছু মনে নাই অ্যালাইন ট্যাগটা মনে নাই, সেটা হয় কিনা। জাস্টিফাই হয়ে গেছে না, দেখেন তুমি জাস্টিফাই করে দিতে পারেন, তাহলে আপনার দেখতে এটা স্মুথ হবে। আর এই জিনিসটাকে বলা হয় কন্টেন্ট সাইটেশন বলা হয়। কন্টেন্ট সাইটেশন মানে হচ্ছে কন্টেন্টটাকে গুছিয়ে দেওয়া।
অনেক সময় বায়াররা বলে যে তোমার কন্টেন্ট সাইটেশন ঠিক নেই, দ্যাট মিন্স আপনাকে বুঝতে হবে যে আপনার কন্টেন্ট সাজানোটা ঠিক হয়নি। কন্টেন্টটা যদি আপনি সাজাতে পারেন তাহলে এটা দেখতে অনেক ভালো দেখাবে। ভাইয়া কন্টেন্ট সাবমিট করব কিভাবে একটু বলে দিন। হ্যাঁ দেখাচ্ছি আমি এখন প্রিভিউ করতেছি না, আপনি সেভ করবেন এটুকু বাকি। আমি করলাম প্রিভিউ, আপনি করবেন সেভ। আমি এটা অলরেডি পোস্ট করছি তো এই জন্য আগে দিচ্ছি না, এরপরে আমি এখানেও করে দিচ্ছি। যারা একটু দেরিতে আসছেন বা ল্যাপটপের প্রবলেম, রেকর্ডেড আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন রেকর্ড থেকে, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা ট্যাগের লিস্ট দিব, যে ট্যাগের লিস্টগুলো একটু মুখস্থ করে নেবেন, তাহলে আশা করি আর কোনো প্রবলেম। দেখেন একটা অ্যালাইনমেন্ট এটা কিছু গোছানো হয়ে গেছে, বুঝছেন? এটা কিন্তু খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে। দেখিয়ে দেবেন যারা বায়ারের সুবিধা। এখন আপনি ছবি অ্যাড করতে চান তাহলে কি করবেন? এখানে কিন্তু একটা প্রশ্ন, ছবি অ্যাড করতে চাইলে কি করবেন? অনেক সময় বায়াররা তো বলে যে তুমি আমাকে একটা ছবি অ্যাড করে দাও। এখানে ছবি অ্যাড করতে চাইলে ইমেজের একটা ট্যাগ আছে, এটা আমরা এই আমাদের শীটের মধ্যে অ্যাড করে নেই। এখানে আমরা যে ট্যাগ অ্যাড করছিলাম না, এই যে লিস্ট আছে, লিস্ট ধরে ধরে ট্যাগগুলো একটু খুঁজে বের করলাম। আর ট্যাগগুলো খুবই সোজা। বোল্ডের ট্যাগ হচ্ছে ডি, ইটালিকের ট্যাগ হচ্ছে আই, আন্ডারলাইনের ট্যাগ হচ্ছে প্রথম অক্ষরটা ইউ, ব্র্যাকেট ট্যাগ হচ্ছে বি আর, প্রথম দুই অক্ষর। কারণ বি দিয়ে তো একবার বোল্ড হয়ে গেছে, এখানে বি দিয়ে তার হবে না, তাই না? এই জন্য দুই অক্ষর বি আর। জি ভাই। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ, একদম সহজ। ব্র্যাকেট ট্যাগ হচ্ছে কি পি দিয়ে শুরু, পি দিয়ে শেষ। বুঝতে পারছেন? ইমেজের ট্যাগ আইএমজি না? ইমেজের ট্যাগ হচ্ছে আইএমজি। তো আমরা একটা ইমেজ ট্যাগকে ইউজ করব। ইমেজ ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আমি আগে বলেছিলাম এখানে ব্র্যাক হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, আর এই ট্যাগগুলো শুরু এবং শেষ আছে, কিন্তু ব্র্যাক ট্যাগের কোনো শুরু বা শেষ নেই, এটা একটাই ট্যাগ, বুঝলেন? এই জন্য এটাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ। ইমেজ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। আপনি ইমেজের শেষেও চাইলে স্ল্যাশ দিতে পারেন, আগেও চাইলে স্ল্যাশ দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্ল্যাশ না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এরপর লিখতে হবে এসআরসি। এসআরসি মিনিং হচ্ছে সোর্স। এসআরসি মিনিং হচ্ছে সোর্স, মনে রাখবেন। সোর্স মানে আমি যে ইমেজটা অ্যাড করব সেই ইমেজটা আমি কোথা থেকে আনবো। তো আপনারা যে ইমেজগুলো এখানে অ্যাড করবেন, অ্যাড করতে চান ব্লগিং সাইটে, আপনারা কাইন্ডলি ইমেজগুলোকে ইমগুড নামে একটা সাইট আছে, আইএমজি ইউআর ইমগুড নামে একটা সাইট আছে, কাইন্ডলি এখানে আপলোড করবেন। এখানে আপলোড করলে হবে কি, এদের আসলে রেপুটেশন আছে, ওয়ার্ল্ড ওয়াইড এদের একটা রেপুটেশন আছে যে সার্ভারটা অনেক ফাস্ট। কারণ আপনি এমন একটা সাইটে ইমেজটাকে আপলোড করলেন, এই সাইট থেকে ইমেজটা রিডাইরেক্ট করতে সময় লাগবে, তাহলে আপনার দেখবেন গ্যাস পোস্টিংটা অটোমেটিক্যালি স্লো হয়ে যাবে। আপনি ওটার লিংকটা দিয়ে দিন। ইনগুরে দেখাচ্ছি, দেখাচ্ছি আইএমজি ইউআর ইনগুর। ঠিক আছে, ওকে। যারা আপনারা রেডিট মার্কেটিং করেছেন তারা তো ভালোভাবে জানেন আসলে এটা কতটুকু প্রয়োজনীয় একটা সাইট, খুবই প্রয়োজনীয় একটা সাইট। যারা রেডিট মার্কেটিং করেছেন, রেডিট কিন্তু ইনগুড ছাড়া ইমেজ নিতে চায় না, কারণ তারা কিন্তু ইনগুডকে অনেক পছন্দ করে, ইনগুডকে ট্রাস্ট করে। অ্যাকাউন্ট করা তো আপনাকে দেখাই দিতে হবে না, ইটস ইজিয়েস্ট প্রসেস। সাইন আপে ক্লিক করবেন, ক্লিক করে জিমেইলটা সিলেক্ট করে দিতে হয়ে যাবে। আমি একটা ইমেজ আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে আপলোড করলাম নিউ পোস্ট, একটা পোস্ট আমি আপলোড করতেছি। আমি এখানে একটা ইমেজের ইউআরএল দিতে পারি, এখান থেকে ইমেজটাকে চুজ করতে পারি কম্পিউটার থেকে, এবার ড্র্যাগ করে নিয়ে ছেড়েও দিতে পারি, যে কোনো করতে পারি। কারণ আমি এই ইমেজটাই আনলাম, এই ইমেজটাকে আমরা আপলোড করলাম। ইমেজটা শুধু ট্যাগ দিতে পারি আমরা, ইম্পর্টেন্ট বিষয়। ইমেজটাকে টাইটেলও দিতে পারি, ফর এক্সাম্পল দাওয়াত দিয়ে রাখি, এটা একটু আগে লাগবে। এবার এটাকে আমরা কি করব, পোস্ট করব কমিউনিটি, পোস্ট পাবলিক পোস্ট করে দিচ্ছি, এটা পোস্ট করে দিতে হবে। পোস্ট করে দিলে কাজ শেষ হবে। এবার এখান থেকে আমরা লিঙ্কটাকে নিয়ে যাব। লিঙ্ক থেকে নেওয়ার জন্য করবেন কি, এই জায়গার মধ্যে ক্লিক করবেন, এখান থেকে লিঙ্ক নেবেন না, লিঙ্ক নিলে হবে না। এই জায়গার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে ইমেজেস নামের অপশন, ইমেজেস অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে দেখবেন ইমেজ সব করে চলে আসবে। আপনি কোন ইমেজটা নিতে চান কোন ইমেজটা, ইমেজটার উপর ক্লিক করবেন। এখানে বেশ কিছু লিঙ্ক চলে আসছে, আপনাকে এই লিঙ্কগুলোকে মূলত ইউজ করতে হবে। ধরুন আমি এখন এখানে একদম ইজিলি দেওয়া আছে, কোডিং শো করা আছে, HTML কিভাবে করতে হবে এটা আমরা নেব না, আমরা এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা নিয়ে এখানে একটা খেয়াল করেন, আমি একটা সোর্স নামে একটা অপশন রাখছিলাম না এখানে, এই সোর্সের মধ্যে এটা বসিয়ে দেবো। আচ্ছা, এই লিঙ্কটাকে আমরা আমাদের ওই যে গ্যাস প্রসেসিং ফাইল আছে না, সেখানে আমরা ট্রাই করে দেখি। এখানে আমরা পোস্ট করতে যাচ্ছি, সেখানে দিয়ে আমরা এটা প্রিভিউ করলে বুঝতে পারবো। দেখেন এটা ইমেজটা চলে আসছে না, জি ভাই আসছে। কিন্তু ইমেজটা তো অনেক বড় হয়ে গেছে, এত বড় ইমেজ তো হবে না। এই জন্য কি করবেন কি, এই যেখানে কোটেশন শেষ হবে এখানে কি লিখবেন কি হাইট ইকুয়াল কোটেশন হাইট দিবেন একটা। ধরুন আমি এটা হাইট দিলাম 220, এটাকে আরো কমানো যাবে। উইডথ দেবেন, উইডথ দিলেন আপনি ইকুয়াল 300, ফুল সব পিক্সেলে কাউন্ট হয়, ঠিক আছে? তো এটা কি কোন নির্দিষ্ট করা আছে? না না, আপনি চেক করে দেখবেন যে আসলে একটা পোস্টের জন্য কত সাইজটা আসলে কমফোর্ট। এই সাইজটা এরকম আসছে। আপনার কি মনে হয় উইডথটা একটু বাড়ালে ভালো হতো না? হ্যাঁ জি ভাই। উইডথটা একটু বাড়ালে ভালো হতো আপনার কাছে মনে হচ্ছে। তাহলে হাইটটা তো মনে হয় ঠিক আছে, তাই না? না হাইট ঠিক আমার আছে। কাছে মনে হচ্ছে হাইট পারফেক্ট আছে। উইডথটাকে আমরা ধরুন, আমি যদি মনে করেন 380 করি, তাহলে মনে হয় 780 করি, 780 করে সবচেয়ে বেটার মনে হবে। 780 কিন্তু ফরম্যাট, বুঝছেন? হ্যাঁ, এটা মনে হচ্ছে না, এটা এখনো গ্যাপ মনে হচ্ছে। পুরোটা মিলিয়ে দেওয়ার দরকার নেই, এটাকে মিডল পয়েন্ট আনলে ঠিক হয়ে যাচ্ছে না? জি ইমেজটাকে মিডল আনলে ঠিক হয়ে যাচ্ছে। ইমেজটাকে মিডল আনার জন্য কি করতে হবে, যে কোনো জিনিসকে মিডল আনার জন্য একটা ট্যাগ হচ্ছে, ট্যাগটার নাম হচ্ছে অ্যালাইন ট্যাগ। লাইন মিন হচ্ছে মিডল আনতে হবে, অ্যালাইন দিয়ে আমরা এখানে জাস্ট কি লিখে দেবো, অ্যালাইন লিখে। এগুলো আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই, এই যে হাইট ওয়েট আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই। অ্যালাইন এখানে সার্চ করে দিন, এখানে অ্যালাইন ট্যাগটা সার্চ করবেন, ইমেজের অ্যালাইনটা আমার মনে নেই, এখানে সার্চ করবেন। ইমেজটা অ্যালাইন করার জন্য একটা ট্যাগ আছে, আমার এক্স্যাক্টলি এটা মনে পড়ছে না। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এটার জন্য একটা পদ্ধতি আছে, এটাকে বলা হয় সেন্টার ট্যাগ দিতে হবে। এই ইমেজটা আগে এবং পরে একটা ট্যাগ দিয়ে দেবেন, ট্যাগটা নাম হচ্ছে সেন্টার ট্যাগ। এটা সার্চ করে দিন, আমি নট শিওর, সার্চ করে দিন। প্রপারলি কাজ করছে না তো ইমেজকে মাঝখানে, ইমেজের অ্যালাইনটা একটু দেখে নিতে হবে, কাইন্ডলি একটু দেখে নিন কোনো গুগল লিংক করে। গুগল লিংক করার জন্য আমি তাও ট্রাই করে দেখি, আমি আপনাদের সামনে ট্রাই করে দেখি। ইমেজ অ্যালাইন HTML করে লিখে টেক্সট পাওয়া যাবে। এটাও বলবো আমি, অ্যালাইন করার জন্য কিছু লিখতে, অ্যালাইন করার কথাটাকে স্কিপ করে গেছে এখানে। অ্যালাইন আসলে মূলত CSS ক্লিক করতে হয়, তো এখানে মনে হয় এটাকে মিসিং করে গেছে। এটা মূলত CSS ভাইয়া কিছু সাইট আছে HTML কোড করে, ওগুলা কি অথেন্টিক, মানে ভালো হয়? হ্যাঁ, ভালো হবে না কেন, যেমন WPS করছে, ওয়ার্ল্ড সবচেয়ে ভালো। এখন দেখেন অ্যালাইন গুলো করতে হয় আসলে মূলত CSS দিয়ে, যে কারণে এখানে আসলে দেখানো হয়নি। CSS সবাই CSS দিয়ে করতে চায়। আমরা এটাকে একটু হাইডে রাখলাম, এটা আমরা পরে সার্চ করে দেখে নেবো। এটা মূলত CSS দিয়ে করতে হয়, এই জন্য আমি এখানে দেখাচ্ছি না। তাহলে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি যে ইমেজটা কিভাবে অ্যাড করে। হাইট ওয়েটটা আপনারা চাইলে এখান থেকে কনফিগার করতে পারবেন। এখানে আর তেমন কিছু নাই, আমরা সকল কিছু ব্যবহার আসলে দেখতেছি। সেটা হচ্ছে বোল্ড যে কোনো লেখাকে বোল্ড করতে চাইলে এইটাকে আগে করে দিয়ে দেবেন। আমরা যে কোনো একটা লেখাকে ধরি, ফর এক্সাম্পল এই এখান থেকে এটাকে বোল্ড ট্যাগ করব।
আপনি জানেন এটা আমি কিছুক্ষণ আগে লিখি, যতটুকু বোল্ড করতে চাই ততটুকু আমি সামওয়ান পর্যন্ত বোল্ড করতে চাই। সামওয়ান পর্যন্ত আমি এটা একটা বোল্ড ট্যাগ দিলাম, সামওয়ান পর্যন্ত এটা বোল্ড হয়ে গেল। আমি এটাকে ডিবল করে দেখি, বুঝছেন? তাহলে আন্ডারলাইন নিচে করে দেখাতে হবে। আর আমার মনে হয় আপনারা পারবেন না। এখানে কিন্তু ড্র্যাগ ও ইজিলি করা যায়, অ্যাঙ্কর টেক্সট দেখানো হয়েছে, ট্র্যাক গ্যাপ দেখানো হয়েছে, ইমেজ দেখানো হয়েছে। এছাড়া গ্যাস পোস্টিং এর মধ্যে আর তেমন কোনো কোডিং এর প্রয়োজন হবে না, ঠিক আছে? এবার আসেন, এখানে আর দুইটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনাকে অথর বায়ো দিতে হবে। অথর বায়ো বলতে বোঝানো হচ্ছে যে কন্টেন্টটা লিখছে তার একটা বায়ো দিতে হবে, ছোট্ট করে ইন্ট্রো দিতে হবে তার। যেকোনো আপনি লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন। আমি লিখলাম এমডি মনিরুল ইসলাম, আমি ব্লগার, প্রফেশনাল ব্লগার, এই টাইপের কিছু একটা লিখে দিলাম। আমি আপনাকে দেখাচ্ছি আমি যে বায়োটা লিখেছি, সিম্পল একটা বায়ো লিখেছি। এটা আসলে কোনো ফ্যাক্টর না, আপনি যে লিখেছে অথর তার একটা পরিচয় আছে, তাই না? তার পরিচয়টা আপনি এখানে দিবেন। বুঝছেন? আমি ছোট্ট একটা এখানে বায়ো লিখি, আপনি চাইলে আপনার মতো একটা বায়ো লিখতে পারেন। এই বায়োটাকে আপনি এখানে দিবেন। I'm Moni. I'm a blogger, professional content writer, SEO expert, and also expert in digital marketing. এটুকু লিখুন, আপনাদের আপনার মতো করে লিখুন। আপনি এখন দেখতে চাইলে কি করবেন, প্রত্যেকটা কন্টেন্টের নিচে কিন্তু একটা অথর বায়ো আছে। আপনি তাদের কাছ থেকে বায়োটা দেখে নিজে একটা এডিট করে নিন। বুঝতে পারছেন? জি ভাই। এবার একটা অথর নেম মধ্যে আপনি কি করবেন, আপনার নামটা লিখবেন। সেভ দিলে সাথে সাথে পোস্ট হয়ে যাবে। আমি সেভ দিব না, এটা আমার ডেমো কন্টেন্ট। সেভ দেওয়ার সাথে পোস্ট হয়ে এই জায়গায় চলে আসবে ড্যাশবোর্ডে। আমি দেখাচ্ছি আপনাকে, ড্যাশবোর্ডে দেখলেন, এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলেন, এখানে দেখবেন আপনার অ্যাপ্রুভাল পোস্টগুলো এখানে চলে আসবে। যে পোস্টগুলো আমরা অ্যাপ্রুভাল করেছি সে পোস্টগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি ক্লিক করে লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটা পেয়ে গেলেন, এই লিঙ্কটা নিয়ে আপনার বাড়িতে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? কিনা এভাবে পোস্ট করতে হবে। মানে আমাকে কি এখন পোস্ট করে দেখাতে হবে? এখানে সেভ লেখা আছে, ক্যাপশন বিষয়ে সাবমিট লেখা থাকতে পারে, পাবলিশ লেখা থাকতে পারে, লেখার একটু ভিন্নতা থাকতে পারে। যেহেতু এটা আমি পোস্টটা গতকালকেই করেছি, এটা একটা ডেমো কন্টেন্ট, আর যেহেতু এখানে আমি অনেক কষ্ট করে অ্যাপ্রুভাল নিয়েছি, তো আমি আবার ব্লগকে আবার কষ্ট করতে যাচ্ছি না। দরকার নাই ভাই। বিষয়টা তো বুঝতে পারছি। আচ্ছা ভাই, অল্টার টেক্সট মিস হয়ে গেছে। কোনটা? অল্টার টেক্সট অল্টার টেক্সট নামে একটা ইয়ে ছিল, ওটা বলছিলাম মেবি দেখাবেন ইমেজের। জি আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি। অল্টার ট্যাগ মানে দেখেন, অনেক সময় আমরা গুগলে যদি লিখে সার্চ করি, ফর এক্সাম্পল লিখলাম কি বাংলাদেশি মডেল, লিখে সার্চ করলাম ফর এক্সাম্পল, আপনি দেখবেন সবগুলো কি বাংলাদেশি মডেলের ছবি আসবে, নাকি ফরেন কান্ট্রির যারা মডেল তাদের ছবিও আসবে। আপনি লিখলেন ফর এক্সাম্পল শাহরুখ খান লিখে সার্চ করলেন, আপনার কি মনে হয় গুগল সব ছবি শাহরুখ খানের আসবে, অন্য কারো ছবি আসবে না? আসবে কিনা? কারণ গুগল কখনো ব্যক্তিকে চিনি, গুগল চিনে যে ইমেজটা আছে সেই ইমেজের নিচে কিন্তু ইমেজের একটা পরিচয় থাকবে। ধরুন আপনি একটা ইমেজ আপলোড করলেন, আপনি আপনার একটা ইমেজ আপলোড করলেন, আপনি ফেসবুকে আপলোড করলেন, আপনি লিঙ্কডইনে আপলোড করলেন, আপনি ইনস্টাগ্রামে আপলোড করলেন, আপনার অনেকগুলো ছবি আপলোড করলেন, আর নিচে লিখে দিলেন কি অন্য একটা নাম লিখে দিলেন, আপনার নামটা লিখলেন না। কিন্তু পরে গিয়ে দেখবেন আপনি যে নামটা লিখছেন, ধরুন আপনি লিখে দিচ্ছেন আপনার নাম হচ্ছে ইব্রাহিম, আপনি লিখে দিচ্ছেন মুরাদ, কিছুদিন পরে গিয়ে দেখবেন মুরাদ লিখে সার্চ করলে ইব্রাহিমের ছবি চলে আসবে। তাহলে গুগল কি ভুল করছে? গুগল কিন্তু ভুল করে না, কারণ গুগলকে ভুল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। গুগল ইমেজের নেম ইনস্ট্রাকশনটুকু ফলো করে, এটাকে মূলত বলা হয় অল্টার ট্যাগ। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমার গেস্ট পোস্টিং এর মধ্যে দেখাই, এখানে আপনাকে জাস্ট লিখতে হবে এলটি, অল্টার ট্যাগকে বলা হয় এলটি। আমি এখানে লিখে দিচ্ছি, যেহেতু বড় করা আছে এখানে লিখে দিচ্ছি এলটি ডাবল কোটেশন। ধরুন এই ইমেজটা একটু খুলে আমি এখানে লিখে দিলাম ফর এক্সাম্পল, জন্য লিখি ভুল লিখছি, আর এখানে যদি কেউ রোজ থেকে সার্চ করে তাহলে ইমেজটা চলে আসবে। মানে এই ইমেজটাকে গুগল কি নামে চিনবে, এই নামটাকে মূলত বলা হয় অল্টার ট্যাগ।
পরিচিতি নাম্বার, বুঝছেন? মানে আপনি যেটা ডিরেকশন দিয়ে দিবেন ওইটাই ওইখানে শো করবে। সেটাই সে চিনবে, এর বাইরে সে চিনবে না। ক্লিয়ার? স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার, কন্টেন্টের মধ্যে ইমেজের নিচে যদি আমি এক লাইনের বা দুই লাইনের ডেসক্রিপশন দিতে চাই, সেক্ষেত্রে কি আমার ইমেজ ট্যাগের মধ্যেই অর্ডার বা না, ওইটা হ্যাঁ, ধরুন আপনি এই ইমেজটার নিচে ছোট্ট একটা লেখা লিখতে চাচ্ছেন, আপনি বলতে যাচ্ছেন ইমেজ সম্পর্কে বলতে যাচ্ছেন, যেহেতু ইমেজের ক্রেডিট দিতে যাচ্ছেন, তখন আপনি এটাকে লিখবেন ক্যাপশন হিসেবে। ক্যাপশন হিসেবে লিখতে হবে। ধরুন ক্যাপশন, ফর এক্সাম্পল ইমেজ ক্রেডিট বাই Windows এটা কথা বলছেন? জি স্যার। এটা লিখতে হবে ক্যাপশন হিসেবে, ক্যাপশন। আর স্যার ডেসক্রিপশন, ছোট ডেসক্রিপশন যদি লিখতে চাই, এটা সেম ভাবে ক্যাপশনের মধ্যে লিখলে হয়ে যাবে। তাহলে যা লিখবেন ক্যাপশনটা এমন ভাবে থাকবে এটা মনে হবে ইমেজের জন্য লেখা হয়েছে। জি স্যার। এটার নাম হচ্ছে ক্যাপশন ট্যাগ, আর ক্যাপশন ট্যাগটা পুরাই লিখতে হয়, এমন সংক্ষিপ্ত করা যায় না। ক্যাপশন ট্যাগ পুরাই লিখতে হয়, বুঝতে পারছেন? তাহলে আমি দেখালাম দুই ধরনের ওয়েবসাইট। এক ধরনের ওয়েবসাইট যেখানে সেভ লাইভ জার্নাল, সেখানে কিন্তু আপনি ইজিলি কি করতে পারলেন, ইজিলি পোস্ট করতে পারছেন। আপনি অ্যাকাউন্ট তৈরি করে পোস্ট করতে পারছেন। কিন্তু এই সাইটটাতে আসলে একটু ভিন্নতা পেলাম, কারণ কি এখানে কোডিং করতে হয়েছে, সবকিছু কোডিং করতে হয়েছে, এখন কোনো কিছু বাদ নেই। 3 নাম্বার একটা সাইটে যাবো, এটা তো ডিফারেন্ট সাইট। একটা সাইটে যাবো, এটার নাম হচ্ছে পোস্ট ইজি। আপনাদেরকে এখানে আসলে কিছু করতে হবে, দেখেন শুরুতেই দেখা আছে কি ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম, ক্রিয়েট পোস্টে কিন্তু অপশন চলে আসছে। এখানে কি করবেন, টাইটেলটা দিবেন। ফর এক্সাম্পল এই কন্টেন্টটা নিয়ে আমরা একটু করে লেখালেখি করি, দেখুন এগুলো অল্প ছোট লিখবো, এখানে দিলেন। এখানে তো আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হয়নি, কন্টেন্ট দাও। এখানে আমি এতটুকু দিই কন্টেন্ট বোঝার সুবিধার্থে দিলাম। এখানে আপনাকে সেম ভাবে কোডিং করতে হবে, যেভাবে আপনি কোডিং করেন, এখানে কোনো কিছু জানেন না এখন। এখানে সবকিছু কোডিং করতে হবে, কোডিং করে দেখাতে হবে নাকি পারবেন। সেলফ বলতে যেভাবে কোডিং করছেন সেম ভাবে কোডিং করবেন, শুধু পার্থক্যটা কি, সেলফ বলতে অ্যাকাউন্ট করে আপনার করতে চান, অ্যাকাউন্ট করতে হবে না, এখানে ইজিলি করে দিতে হবে। ইমেজ সেট করতে চাইলে কি করবেন, যেটা আমি এখানে ইমেজ সেট করতে যাচ্ছি, ইমেজ সেট করতে চাইলে এখানে মনে হয় সম্ভবত টেক্সট ফাইল করে ইমেজ সেট করা যায় সম্ভবত, নট শিওর। তাহলে কোডিং করে আনতে হবে, যদি যায় তো গেল, না গেলে কোডিং করে আনতে হবে। করতে পারে, নট শিওর। এবার এইটাকে কোডিং করতে হবে ভাই, এখানে জাস্ট h2 দিতে হবে, এটাকে ব্র্যাকেট দিতে হবে। এই আপনি কি করবেন, এটাকে প্রিভিউ করে দেখবেন আসলে ঠিকভাবে হলো কিনা, এর ট্যাগ দিতে হবে। আমি টেনে নিয়ে আসতাম ছবিটা, মনে আছে? আসছে এই অ্যাভয়েডের আগে নিয়ে আসলাম না, টেনে আপলোড করে টেনে দিয়ে দেবেন, ঝামেলা শেষ। এটা ভিডিওটা দেখাচ্ছে, হচ্ছে আপলোড করা। এবার ট্যাগ দিতে গেলে ট্যাগ দেবেন এখান থেকে, আপলোড ট্যাগ দিলেন, কমা দিয়ে সেপারেট করতে হয়, কি লেখা দেখেন, লেখা থাকে কিভাবে কমা দিতে হয়, ওখানে ট্যাগটা আগে থেকে আছে, কমা সেপারেট করতে হবে কমা দিয়ে। এখানে অ্যাবাউট ফ্লাওয়ার সেশন আর ট্যাগ দিতে পারবেন চাইলে,
পোস্ট করে দিলে পোস্ট হয়ে যাবে, কিছু করতে হবে না। পোস্ট করে দিলে পোস্ট হয়ে যাবে। পোস্ট করার পর যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটাই বাড়িতে দিয়ে দেবেন। পোস্ট করে দিলাম ফর এক্সাম্পল, এটা ডিলিট করার কোনো সুযোগ নেই, এই জন্য এভরিথিং দিয়ে দিবেন। এখানে আমি ছবি অ্যাড করে নেব, রিপোর্ট করে নেব। এটা স্প্যামিং রিপোর্ট করতে, কারণ আমি তো জানি এটা আসলে আমি টেস্ট করার জন্য করতেছিলাম, তাই না? এখানে এটাকে স্প্যামিং করে নিচ্ছি। আপনি এটা কোয়ালিটি পোস্ট করবেন, ভেবেছেন যে একদম ভালোভাবে দিয়ে পারবেন তো? এটা গেল তৃতীয় নাম্বার। 3 নাম্বার ওয়ে যে ওয়েতে আমরা গেস্ট পোস্ট করতে পারি। একটাতে দেখালাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে পোস্ট করতে হয়। আরেকটাতে দেখালাম যে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হয়, আগে এক্সাম দিতে হয়, তারপর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে হয়, দেন পোস্ট করতে হয়, কিন্তু কোডিং করতে হবে, কোডিং জানতে হবে। কোডিং এর মধ্যে কোনটা কোনটা জানতে হবে, এখানে ছোট্ট একটা লিস্ট দিয়েছি, এই লিস্টের কোডিংটুকু জানতে হবে। এখানের মধ্যে বোল্ড করতে চাইলে কি করতে হবে, বোল্ড ট্যাগ দিতে হবে। আর বোল্ড ট্যাগ আমি একটা লিখে দিচ্ছি, বাকিটা আমি লিখে দেবো না। যে লেখাটুকু বোল্ড করতে চাই তার আগে একটা বি ট্যাগ দিতে হবে এবং পরে একটা বি ট্যাগ দিতে হবে। এই লেখাটুকু বোল্ড করতে চাই, ধরুন আমি একটা ডেমো লিখলাম, এই লেখাটা আমি বোল্ড করতে চাচ্ছি, তাহলে আমি কি করবো, ডেমোর আগে একটা বি ট্যাগ পরে একটা বি ট্যাগ। ইটালিক করতে চাইলে ডেমোর আগে একটা আই ট্যাগ, আই দেবেন, শুধু বি জায়গায় আই দিয়ে দেবেন, তাহলে ইটালিক হয়ে যাবে। এই বি জায়গায় ইউ দিয়ে দেবেন, তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি র্যাঙ্কটাকে ব্রেক করতে চান, আলাদা করতে চান, তাহলে বি আর দিয়ে দেবেন, বি আর। আর এনকোড টেক্সট করতে চাইলে এখানে এখানে একটা দেবেন এবং এই প্রথমে একটার পরে স্পেস দিয়ে এইচ আর ই এফ দিয়ে আপনারা এটাকে এনকোড টেক্সট করে নিতে পারেন। এনকোড টেক্সটটা যদি না জানেন তাহলে একটু গুগলিং করে নিতে পারেন। ট্যাগের জন্য বি জায়গায় দিয়ে দেবো, ইমেজ ট্যাগের জন্য আইএনজি দিয়ে, ইমেজ ট্যাগ আলাদা আছে এটা দেখবেন। ক্যাপশন ট্যাগটা হচ্ছে পুরোটাই লিখে দিতে হবে। ক্যাপশন ট্যাগ কখন দিতে হয়, কোনো ইমেজ বা ভিডিও নিচ্ছে যখন সেই ইমেজটার সম্পর্কে কিছু লেখা থাকে তখন সেটাকে বলা হয় মূলত ক্যাপশন ট্যাগ। ক্লিয়ার হয়েছে আমার কথা? এটা গেল 3টা পদ্ধতি। আমি বলেছিলাম 4টা পদ্ধতি আপনাদেরকে আমি আলোচনা করবো। এখন এই 3টা পদ্ধতির উপর কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? ভাইয়া আমি এগুলো ক্লিয়ার বুঝেছি, বাট আরো প্র্যাকটিস করব। আপনি যখন আমরা নতুন কোনো সাইট খুঁজে পাবো তখন তো এইভাবেই করব। আসলে আগে থেকে কি বোঝার কোনো ওয়ে আছে যেটাতে অ্যাপ্রুভাল লাগবে কিনা? যেমন সেলফ গ্রোতে অ্যাপ্রুভাল লাগে, 10টা আর্টিকেল লিখতে হয়। দেখেন, যে সাইটটাতে দেখবেন সাইন ইন করা যায় এই সাইটটাতে 2টা ইস্যু আসতে পারে। প্রথম হচ্ছে কি পাবলিক ইস্যু, পাবলিক কমিউনিটি ইস্যু, আরটা হচ্ছে অ্যাপ্রুভাল ইস্যু। সেলফ গ্রোথে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে একবার, কারণ সেলফ গ্রোথ আপনাকে ট্রাস্ট করবে প্রথমে যে আপনি আসলে কন্টেন্ট লেখার কোয়ালিটি যোগ্য কিনা। তাহলে ট্রাস্ট করার জন্য সেলফ গ্রোথ কি করবে, আপনার কিছু কন্টেন্ট তারা চেক করবে। অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনাকে আর ঝামেলা করতে হবে না, একটা কন্টেন্ট দিলে বুঝতে হবে। কারণ চুলার ভাত হচ্ছে কিনা কি চেক করতে হয় না, পদ্ধতি একবার করলে আর জীবনও করতে হয় না। একটা করে দেখেন, চেক করে দেখেন না, এখানে একটা পোস্ট করে চেক করে দেখতে হবে যে এটাতে কি আমাকে অ্যাপ্রুভাল নেবে নাকি এক্সাম নেবে। যদি এক্সাম নেয় তাহলে তারা বলে দেবে যে তুমি তোমার 10টা আর্টিকেল, 2টা আর্টিকেল, 3টা আর্টিকেল সাবমিট করো, আমরা এটা রিভিউ করে দেখবো তোমার মধ্যে কোয়ালিটি আছে, দেন আমরা অ্যাপ্রুভাল করবো। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি হচ্ছে কি পাবলিক এন্ড কমিউনিটি। আপনি পোস্ট করার পর দেখবেন ওই পোস্টটা কি অ্যাকাউন্ট লগইন থাকা অবস্থায় দেখা যায়, কি অ্যাকাউন্ট লগইন না থাকলেও দেখা যায়। যদি দেখছেন একটা পোস্ট করলেন এটা অ্যাকাউন্ট লগইন থাকা অবস্থায় দেখা যাচ্ছে, অ্যাকাউন্ট লগইন না থাকা অবস্থায় দেখা যাচ্ছে, তাহলে বুঝুন যে এটা পাবলিক পোস্ট। আর যদি দেখেন ওই পোস্টটা শুধুমাত্র অ্যাকাউন্ট লগইন থাকা অবস্থায় পড়া যায়, অ্যাকাউন্ট লগইন না থাকলে ওই পোস্টটা পড়া যায়, তাহলে বুঝুন যে এটা কমিউনিটি পোস্ট। ঠিক আছে? আর কিছু কিছু আছে পোস্ট করার সাথে সাথে দেখবেন হয়ে গেছে, তাহলে পাবলিক পোস্ট, কোনো ঝামেলা নেই একদম। জি জি। হ্যাঁ, এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি আমার 4 নম্বর পদ্ধতিটা দেখাবো, দেন আমি কাজ শেষ করবো। প্র্যাকটিস করার পরে প্রশ্ন বের হবে, সেজন্য প্রশ্ন রাখতে হবে। এটাই ভাইয়া ভাই আমার সেলফ গ্রোথে ওই যে কন্টেন্ট কিভাবে সাবমিট করব একটু দেখাই দিন। এখন যেভাবে আমি আর্টিকেলটাকে সেভ করলাম দেখছেন না? হ্যাঁ এইভাবেই। আচ্ছা, তাও যদি আপনি কনফিউশন থাকেন, আপনি চাইলে এখনই একটা সেলফ গ্রোথের অ্যাকাউন্ট করে আমাকে স্ক্রিনটা দেখাতে পারেন। আমার স্ক্রিনটা সাথে আপনার স্ক্রিনটা একটু ডিফারেন্ট হতে পারে। এটা আমারটা অ্যাপ্রুভাল স্ক্রিন, আপনারটা নন অ্যাপ্রুভাল স্ক্রিন। আমি অ্যাকাউন্ট করলাম, এই মাত্রই করলাম, দেখাবো?
শেয়ার করে রাখেন। ঠিক আছে ভাইয়া। ভাই আমার একটা দুইটা কোশ্চেন আছে। একটা হলো যে আমরা যে অথার নাম দিলাম, যারা যে কন্টেন্টটা লিখছে সে তার নাম দিল, অথবা যদি বায়ার কোনো কন্টেন্ট দিয়ে দেয় যে এই কন্টেন্ট গুলো পোস্ট করো, সেই ক্ষেত্রে কি অথারের নামটা আমারই থাকবে? আর যদি post করি? অথরের নামটা তখন বাইরে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, থ্যাংক ইউ। আর দ্বিতীয় কোশ্চেন হলো, মাঝে মাঝে আমি দেখছিলাম ইয়েতে যে আমার ওয়েবসাইটের জন্য 500 ব্যাকলিংক প্রয়োজন, এটা কি এভাবেই করে নাকি অন্য কোনো ওয়েতে করে? এখন এভাবে 500 ব্যাকলিংক করতে গেলে তো আপনি টায়ার্ড হয়ে যাবেন। জি, এখন ব্যাকলিংক গুলোর নির্দিষ্ট একটা, আপনি যখন ব্যাকলিংক করবেন, ব্যাকলিংক একটা টায়ার আছে, টায়ার পিরামিড আছে। আমরা অনেকে আছে ব্যাকলিংক করি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে একটা মিনিট। আমরা অনেকে আসলে ব্যাকলিংক করি, কিন্তু ওই ব্যাকলিংক গুলো করলে হয় না। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমরা নিয়ম ফলো করি না। নিয়ম বলতে কি, ধরুন আপনাকে কিন্তু আমি বলি যে মামুন ভাই আপনি 10টা ব্যাকলিংকের তালিকা তৈরি করেন। আপনি লিখবেন এডু ব্যাকলিংক, ডট ব্যাকলিংক, আপনি লিখবেন কমেন্ট ব্যাকলিংক, আপনি লিখবেন গেস্ট পোস্টিং ব্যাকলিংক, আপনি লিখবেন ওয়েব 2.0 ব্যাকলিংক, আপনি লিখবেন উইকি ব্যাকলিংক, ইমেজ ব্যাকলিংক, ভিডিও ব্যাকলিংক, লিখবেন অনেক কিছু। এই তালিকাটা করলেন। আমি এখন আমরা যেটা করি, ওয়েবসাইট করার পরে ওই ব্যাকলিংক গুলো করা শুরু করে দিই। আমরা এখন মন চাইছে 2টা এডু ব্যাকলিংক করলাম, মন চাইছে 2টা গেস্ট পোস্টিং করলাম, মন চাইছে 2টা ইমেজ ব্যাকলিংক করলাম, হবে না। এই ব্যাকলিংক গুলো করার একটা কি আছে, পিরামিড আছে। আপনাকে সেই পিরামিড বা টায়ার ফলো করতে হবে। আপনি যদি এখন আপনাকে যদি কিছু রান্না করতে দেওয়া হয়, আপনি রান্না করার সময় উপকরণগুলো যখন যেরকম মনে যা আছে তা দিলে হবে না, নির্দিষ্ট নিয়ম আছে, কোনটা কোন পদ্ধতির পরে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, একটা নিয়ম আছে না। ঠিক তেমনি ভাবে আপনি যখন ব্যাকলিংক করবেন, ব্যাকলিংক করে একটা কি আছে, নিয়ম আছে। আর আপনি নিয়ম যদি ফলো না করেন, তাহলে এটা কি হয়ে যায়, আসলে খাবার রান্না করার সময় নিয়ম ফলো না করলে এটা অখাদ্য হয়ে যায় না। ঠিক আপনি 1 লক্ষ 2 লক্ষ ব্যাকলিংক করছেন, কিন্তু আপনি টায়ার ফলো করেন নাই, মানে কোনটার পরে কোনটা করতে হবে, কয়টা করতে হবে, কতটুকু করতে হবে, আপনি এটা ফলো করেন নাই। তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটটা যার জন্য ব্যাকলিংক করছেন সে আরো হিতে বিপরীত হবে। ঠিক আছে, আর ভিটামিন এত বেশি খাওয়া যাবে না যেটা আপনার ক্ষতি করে। ভাই এটা একটু ডিসকাস করেন কিভাবে করা যায় এটা যখন ব্যাকলিংক অংশে আসবো তখন তো এটা অবশ্যই হবে। এটা ব্যাকলিংক অংশের আলোচনা আছে। তো ড্যাশবোর্ডে ক্লিক করেন, ড্যাশবোর্ডে ক্লিক করেন, অথবা দেখেন কন্টেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করেন, এটাই মনে আসবে সম্ভবত। ঠিক হ্যাঁ করেছি। লোডিং হচ্ছে না, আপনাদের সাথে কিন্তু আমারটা কি নাই, মিল আছে, তাই না? জি ভাইয়া। লোডিং হচ্ছে, যারা অ্যাকাউন্ট করবেন তারা দেখবেন যে আপনার সাথে আমারটার সাথে মিলবে না। কিন্তু 10টা কন্টেন্ট সাবমিট করে দেওয়ার পরে আপনার সাথে আমারটা মিলে যাবে। আপনারা চাইলে কিন্তু এখনো বাইরের জন্য কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কেউ কাজ পেয়ে যান, তাহলে আপনার আমাকে কন্টেন্টটা লিখে দিয়ে দিলে আপনাকে কিন্তু ফরম্যাট করে দিতে হবে। অনেকে আছেন কন্টেন্ট দিয়ে দেন, ফরম্যাট করেন, ফরম্যাটিং করে কন্টেন্ট দিয়ে দিলে আমি আপলোড করে দেবো, কিন্তু আমাকে কোনো পে করতে হবে। ভাই এটা তো লোডিংই হচ্ছে। আপনি কর্নার থেকে ক্রিয়েট এক্সপোর্ট পেজ নামে একটা অপশন আছে, আর্টিকেল সাবমিশন একটা অপশন আছে, বাম পাশে কর্নারে আছে। বাম পাশে কর্নারে আছে, বাম পাশে আর্টিকেল সাবমিশন একটু নিচের দিকে, বাম পাশে নিচের দিকে, আর নিচের দিকে। নেটওয়ার্কের প্রবলেম করছে মনে হয়। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আর্টিকেল সাবমিশনে গেলে আপনি আর্টিকেলগুলো অ্যাটাচ করার সুযোগ পাবেন। আচ্ছা ভাই, আপনি আবার ড্যাশবোর্ডে ক্লিক করুন, দেখি ড্যাশবোর্ড আসে কিনা। না ভাই আসতেছে না। তারপরে একটু ট্রাই করে দেখুন, এটা আসবে। হ্যাঁ আমার নেটে প্রবলেম দিচ্ছে মনে হয়। আচ্ছা এটা আসবে, অথবা সমস্যা নেই, আপনি কন্টেন্ট লিখতে থাকেন। কন্টেন্ট লিখতে হলে আমাকে দিয়েন, যদি আপনি সাবমিট করার জন্য আসে আমাকে দিয়েন, অথবা ক্লাসে স্ক্রিন শেয়ার করিয়েন। আমি কন্টেন্টগুলো লিখে ফেললাম, কন্টেন্টগুলো লিখে ফেললে আমি ক্লাসে দেখিয়ে দেবো যে কিভাবে এটাকে সাবমিট করতে। ওকে ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ। এটার সাথে সাথে আপনার 2-3 দিনের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে গেলে আপনি এটাতে লিখতে পারবেন, সমস্যা নেই। যে প্রবলেম দিচ্ছে, নেটের প্রবলেম দিচ্ছে। নেটের প্রবলেম হতে পারে, দেখবো আইএসপি কোনো সমস্যা, আইপিতে কোনো সমস্যা হতে পারে। আপনি অন্য ব্রাউজারও ট্রাই করে দেখতে পারবেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে।
ঠিক আছে, তাহলে এখানে আর কোনো প্রশ্ন নাই। আমি ধরে নিলাম যে আপনারা বুঝতে পারছেন, অথবা আপনারা চাচ্ছেন বাসায় একটু কাজ করে দেখি, প্রশ্ন আসুক তারপর করবো, যেখানে একটা হতে পারে আমার কাছে মনে হচ্ছে। আপনারা ট্রাই করেন, ট্রাই করলে কিন্তু কোশ্চেন আসবে। জি আগে ট্রাই করে দেখি ভাইয়া, তারপরে ট্রাই করলে কোশ্চেন আসবে। এবার আসেন আমরা 3 নম্বর যে ওয়েটা আছে সেটা আমরা আলোচনা করবো। স্ক্রিনটা শেয়ার করছি। এটা হচ্ছে আমি এমন অনেকগুলো ওয়েবসাইট আছে, পার্সোনাল ওয়েবসাইট, যাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যে আমি তোমার এখানে একটা গ্যাস পোস্ট করতে চাই, যেটাকে আমি বলেছিলাম, আমি আমার বর্ণনার মধ্যে বলছিলাম যে প্রিমিয়াম সাইট, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই প্রিমিয়াম সাইটের ওনাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। প্রিমিয়াম সাইটের ওনাররা একটা কন্ডিশন দেয়। কন্ডিশন বলতে ওনারা বলতে পারে যে তুমি আমাকে কি দাও, টাকা দিতে হবে অথবা ভালো কন্টেন্ট দিতে হবে, তারা কিছু কন্ডিশন দেয়। আপনি কি কন্ডিশনগুলো তারা কিন্তু লিখে দেয় যে আমার কন্ডিশনটা কি। আবার কিছু কিছু প্রিমিয়াম সাইট আছে যারা কন্টেন্ট কোয়ালিটিও বেশি ভালো দিতে হবে এবং টাকাও দিতে হবে। একটা কন্টেন্ট আর্টিকেলের জন্য তারা $200-300 পর্যন্ত পেমেন্ট না, আমাকে $200 না দিলে আমি তোমাকে আর্টিকেল পোস্ট করতে দিব। সাইট আছে, আমাদের তালিকা আছে, আমার কাছে সম্ভবত 1173টা সাইট আছে এরকম, যেখানে প্রিমিয়াম গেস্ট পোস্ট করা যায়। এই অনুযায়ী আমি আর দেখি নেক্সট ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে আছে কিন্তু এই পিসিতে নাই, হয়তো নেক্সট ক্লাস আমার পিসিটা চলে আসতে পারে। তখন দেখলাম আমাকে একটু মনে করিয়ে দিন, পিসিটা আসলে দিয়ে দেবো। প্রিমিয়াম সাইটগুলো করতে হবে কিভাবে আপনি দেখেন, খুব ইজিয়েস্ট একটা প্রসেস। আপনি জাস্ট লিখতে হবে মিশন নাম লিখবেন, আমি হেল্প প্লাস এখানে লিখলাম রাইট ফর আস। মিশন নামটা চেঞ্জ করে, ঠিক আছে? আমি এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে, আমি ওনার ওয়েবসাইটটাতে ভিজিট করলাম। ওনার ওয়েবসাইটে ভিজিট করার আগে ওনার ওয়েবসাইটের ডিটেইলসটা বের করে নেব। ডিটেইলস বলতে কি বোঝাচ্ছে, ওনার ওয়েবসাইটে কেমন ব্যাকলিং, কেমন ট্রাফিক, ডিএ কত, এটা বের করে নেব। কারণ ওনাকে তো আমার কোয়ালিটি দেখতে হবে আগে। ওনার ওয়েবসাইট যদি কোয়ালিটি ভালো না হয়, ওনার সাথে আমি যোগাযোগ করে কোনো লাভ নেই। ওনার সাথে আমি যোগাযোগ করবো। রাইট ফর আসে যাবো। প্রত্যেকটা ওয়েবসাইটের কন্ডিশন কিন্তু ডিফারেন্ট হতে পারে। আমি একটু দেখুন, একটা ওয়েবসাইট দেখলে মূলত বুঝতে পারবো। উনি রাইট ফর আস, উনি বলছে যে তুমি চাইলে আমার জন্য লিখতে পারো, কিন্তু আমার এই নিচে যে শর্তগুলো আছে, শর্তগুলো তোমাকে পূরণ করতে হবে। যখন তুমি শর্তগুলো পূরণ করতে পারবা, তুমি আমার জন্য লিখতে পারবে। এখন করতে হবে কি, এখানে প্রথমে শর্তগুলো ফিল আপ করতে হবে। করবেন একটু করে শর্তের কন্ডিশনগুলো কি কি দেয়, আমি একটু যদি আপনি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি। সে বলছে we ask the pieces between 1000 to 1500 words। এবার সে বলছে আমাকে 1 থেকে 1,500 ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে। কন্টেন্টটা ইউনিক হতে হবে এবং আমি এই কন্টেন্টটাকে 1 থেকে 5 দিন পর্যন্ত রিভিউ করতে পারি, এরপর আমি এটাকে পাবলিশ করতে পারি, ঠিক আছে? এরপরে আপনার এখানে অলরেডি 850 জন ব্লগার, ডিফারেন্ট ব্লগার তাদের ওয়েবসাইটে কন্টেন্ট লিখেছে। মানে এই ডিটেইলস গুলো করবেন, করার পর আপনার যখন মনে হবে যে না ঠিক আছে, এখানে কন্টেন্ট দেওয়ার মতো আমি এলিজিবল, we have a editorial candidate, এটা যখন নিচে আসবে খুঁজে দেখলে পেয়ে যাবেন। যেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন এটা মেইল দেওয়া আছে, আপনি ধরুন কি এই মেইলটাকে কপি করবেন, মেইলটাকে কপি করবেন। আপনি মেইলটাকে কপি করে আপনি আপনার ইমেলে যাবেন। প্রিমিয়াম সাইট সবগুলো ডু ফলো লিংক দেয়, তাই না? এটা প্রত্যেকটা সাইট কিন্তু প্রিমিয়াম হোক আর নট প্রিমিয়াম, প্রত্যেকটা সাইট কিন্তু ডু ফলো ব্যাকলিংক দেবে। ডু ফলো ব্যাকলিংকও দিতে পারে, নো ফলো ব্যাকলিংকও দিতে পারে। তার সাথে কথা বলে নেবেন যে ধরুন আপনার সাইটে ডিএপি হচ্ছে 5,
পোস্ট সাইডের ডিএপি হচ্ছে 80, সে আপনাকে কখনো ডোকোলা ব্যাকিং দিবে না। কারণ যদি আপনার সাইডের ডিএপি কম হয়, সে আপনাকে ডোকোলা কখনো দিবে না। কারণ এটার কারণ হচ্ছে যে সাইটগুলো ডিএপি 20-এর নিচে, তাদেরকে কেউ ডোকোলা দিতে চায় না। 20-এর নিচে কোনো সাইটকে ডোকোলা ব্যাকিং দিলে ওই সাইটের জন্য আসলে ক্ষতি হয়, ওই সাইডের র্যাঙ্কিং ফ্যাক্টরে ক্ষতি হয়। আমাকে বুঝতে পারছেন? সে কখনো আপনাকে দিবে না যদি বেশি নতুন অবস্থায় পাওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি এটা দেখেন। এখানে গিয়ে আপনি কি করবেন, তাকে মেলটা সেন্ড করবেন, সাবজেক্টে লিখবেন যে আমি তোমার ওয়েবসাইটে লিখতে চাই, ঠিক আছে? তো সে কিন্তু এখানে বিষয়ের মধ্যে বলে দেবে যে এখানে কি লিখতে হবে, তো পরে দেখতেই বুঝবেন। আমি লিখলাম যে ইন্টারেস্টেড টু রেসপন্ড। এবার আপনি এখানে রিগার্ডসে আপনার নাম দিবেন। দিতে পারেন এখানে আপনার সাইটের, আমি অনেক নাম শুনেছি আপনার সাইটের কন্টেন্টগুলো আমার ভালো লাগে, আমি সেম কোয়ালিটির কন্টেন্ট লিখতে চাচ্ছি। আপনার সাইটে যদি আমার কন্টেন্টটা যদি রিভিউ করে দেখেন, পোস্ট করার যোগ্য হলে আপনি পোস্ট করবেন। আর যদি দেখেন যে আমার সাইটের মধ্যে কোনো ভুল আছে, তাহলে প্লিজ একটু নোট করবেন, একটা নোট দিয়ে দিন। তাকে এবারে একটা মেসেজ লিখতে হবে, তাকে ওটা সুন্দর করে লিখে একটা এসএমএস লিখতে হবে। লিখে আপনাকে আপনার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটার মধ্যে সুন্দর করে আপলোড করতে হবে। এগুলো এটা একটু বড় সড়ো করে দেবেন, এটাকে দেখে যেন মনে হয় এটা হেডিং 1। আমি একটা ফরম্যাট ফলো করতে দিয়েছিলাম, এটাকে আমি দিলাম মনে করো 16, S2টাকে আমি 16 দিলাম, ঠিক আছে? দিলাম ধরুন যেগুলো হবে সেগুলো আমি 16 দিলাম, ফরম্যাট করে দিলাম। যেগুলো আমরা নরমাল ফর্মুলা সেগুলো 12 করে দিলাম, তাহলে সেই জন্য বুঝতে পারে যে আমি আসলে কোনটাকে কি বোঝাচ্ছি। ফরম্যাট করে দিলাম, যেখানে এখানে ব্যাকলিঙ্ক, এখানে ব্যাকলিঙ্ক দিয়ে দেবেন। দুটো ব্যাকলিঙ্ক হবে না কখনো, আপনি সর্বোচ্চ 2টা ব্যাকলিঙ্ক দিতে হবে। 2টা বেশি ব্যাকলিঙ্ক সে কখনো অ্যাকসেপ্ট করবে না, সে কিন্তু লিখেই দেবে 2টা ব্যাকলিঙ্ক আমি নেব, ঠিক আছে? এবার তাকে সেভ করে এই ফাইলটাকে আপনি কি করে দেবেন, এখানে অ্যাটাচ করে দেবেন। এটাকে এখানে অ্যাটাচ করে দেবেন। এই কন্টেন্ট আমি অ্যাটাচ করে দিলাম। তাহলে কন্টেন্টের যদি কোনো ইমেজ থাকে আপনি অ্যাটাচ করে দেবেন, এখানে আপনি সুন্দর সুন্দর তাকে রিকোয়েস্ট করে দেবেন যে ইমেজটা যদি তুমি একটু অ্যাড করে দাও আমার জন্য খুব ভালো হয়, ওই নোট একটা করে দেবেন, সেটাকে সেন্ড করে দেবেন। 2 থেকে 5 দিন রিভিউ করবে, রিভিউ করে আপনাকে রিপ্লাই দেবে। যে কন্টেন্টটা আপলোড করা গেলেও রিপ্লাই দিবে, কন্টেন্টটা আপলোড করা না গেলেও সে রিপ্লাই দেবে তোমার কন্টেন্টটা কোয়ালিটি হয় নাই, যেজন্য আমি এটা আপলোড করতে পারছি না, তোমার কন্টেন্টের মধ্যে ভুল আছে আমি আপলোড করতে পারছি। বুঝতে পারছেন? কোনো কনফিউশন নাই তো গ্যাস পোস্টিং নিয়ে? এখন আপনাদের মধ্যে আরো বেশ কিছু প্রশ্ন আসবে যখন আপনারা প্র্যাকটিস করতে যাবেন, অনেকগুলো প্রশ্ন আসবে আপনাদের সামনে। আজকে পর্যন্তই, আমি কোনো কোয়েশ্চেন নিচ্ছি না, আজকে সরাসরি ক্লাস থেকে লিভ নিচ্ছি। ভালো থাকবেন, প্রশ্ন থাকলে নেক্সট ক্লাস আমাকে করবেন, ঠিক আছে? আমার মনে হয় না আমি আমার চেষ্টা করেছি যতটুকু সহজ করে উপস্থাপন করা যায় ভেঙে ভেঙে, আমি ট্রাই করেছি। ওকে ভাই, আল্লাহ হাফেজ। জি ভাইয়া, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাস। আরাফাত ভাই, বলেন। এই কালকে না ফোন দেওয়ার কথা ছিল, কই ফোন টোন দিলেন না তো?
কখন যেন কোন বাচ্চা ছিল মানে যদি কথা দেয় কথা না রাখতে লইলো আচ্ছা আহমদ ভাই, হ্যাঁ বলেন ওই যে লিস্টটা ভাই মেলে একটু দিয়ে দেন। জি ভাই দিব এখন দিব আমি ওপেন করতেছি আমি আসলে কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম, কয়েকদিন রাত ঘুমাইতে পারতেছি না তো। আপনি চলে গেছেন। আমাকে মেইল দিয়েছেন তো, আমি এখনই আপনাকে মেইল করে দিচ্ছি, ঠিক আছে? আহমদ ভাই হ্যাঁ শুনছি। অনেক শব্দ আসতেছে গাড়ি থেকে। মাইকটা বন্ধ করেন। আহমদ ভাই আছেন? হ্যাঁ কি অবস্থা ভাই? তোমার ওখান থেকে শব্দ আসতেছে নাকি এত? আসতে পারে, বুঝতে পারছি না। এত ব্যস্ত থাকলে হবে? ভাই কি করবো ভাই বলেন? তোমার ওখানে শব্দ হ্যাঁ চলে গেছে। ভাই মেল চলে গেছে। ভাই ক্লাসে Thanks, ভাই। কোডিংগুলো কার কাছে? বুঝিনি। মানে গত ক্লাসগুলো আমি করতে পারিনি, ভিডিওগুলো কার কাছে ডিরেক্ট বলতেন। ভাই ভিডিও লিংক দিয়ে দিছি তো, ওই একই লিংকে আমি ভিডিও আপলোড করে দেই, ওই লিংকে ঢুকলে পাবেন। আপনার কাছে লিংক নেই? না ভাই আমার কাছে লিংক নেই, আমি 4-5টা ক্লাস মিস করছি, অসুস্থ ছিলাম তো 3-4টা ক্লাস। চ্যাট বক্সে আমার মেইল আইডি দেখেন, মেইল করেন আমাকে। চ্যাট বক্সে মেইল আইডি আমি দিয়ে দিচ্ছি। দেন চলে গেছে। এখানে মার্ক দেন, আমি আপনাকে লিংক দিয়ে দিচ্ছি এখন। আর ওই লিংকে প্রতিদিন আচ্ছা ভাই মানে আমাকে আর নক দিতে হবে না, ওই লিংকে ঢুকবেন, রিফ্রেশ করবেন, প্রতিদিনের ওকে
ওকে ভাইয়া, নয়ন ভাই। কোনো সমস্যা নেই। নয়ন ভাই বলছে যে প্রয়োজনে অবশ্যই নক দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনি নক দিয়েছি এখন। নাম্বারও দিয়ে দিচ্ছি। হ্যাঁ। নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সেভ করে দিতেছি। নাম্বার তো মেইলও পাবেন, মেইলের নিচে দেওয়া আছে। সরি। ভাই ক্লাস কি শেষ? কেউ বলবেন ক্লাস শেষ হয়েছে না এখনো স্টিল চলতেছে? আরাফাত ভাই কি চলে গেছে? এরা এক বাজে মারে ছয় উঠলে আরেক বাজে মারলে হয়। নয়ন ভাই ক্লাস কি শেষ? হ্যাঁ ভাই, ক্লাস তো শেষ, ভাইয়া তো চলে গেছে, সবাই চলে গেছে। কখন হয়েছে শেষ হয়েছে? সর্বোচ্চ 5-7 মিনিট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। শেষ মানে আমি আমার স্ক্রিন রেকর্ডার অফ করে দিতে পারি।